মিক্সড আপ ভিডিও আছে, মানে মিক্সড আপ কোশ্চেন্স আছে। কোন কোন শিফটের কোশ্চেন মানে প্রশ্ন আমি আলোচনা করছি, কোশ্চেন্স আমি আলোচনা করছি, সেটা তোমরা এই ভিডিওর যে থাম্বনেল আছে সেই থাম্বনেলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সো ভালো করে দেখতে থাকো। আর এই টাইপের যে ভিডিও, অর্থাৎ প্রোটন কোণা একদিকে ছুটছে, চৌম্বক ক্ষেত্র একদিকে রয়েছে, এটা হচ্ছে টপ ট্রেন্ডিং প্রশ্ন ছিল ইলেকট্রোম্যাগনেটের। বিগত বছরে প্রত্যেকটা শিফটে একটা থেকে দুটো প্রশ্ন এর ওপর বেস করে পড়েছে, ঠিক আছে? কখনো ছবি এঁকে দিয়েছে, কখনো নর্মালি জিজ্ঞেস করেছে, কখনো কোন দিকে বাঁকলে কোন দিকে যাবে ইত্যাদি প্রশ্ন তোমাদের দিয়েছে। আর এক্স্যাক্টলি এর ওপর বেস করে, অর্থাৎ ফ্লেমিংয়ের যে লেফট হ্যান্ড রুল, তার উপর বেস করে আমি গতকালই কিন্তু একটা ভিডিও আপলোড করেছি। তোমরা ওটা অ্যাকচুয়ালি রি-আপলোডেড ভিডিও, তোমরা ওই ভিডিওটা দেখে নাও, ওখানে ডিটেলসে দেওয়া আছে। ইভেন এনসিইআরটির যে প্রশ্ন আছে সেই প্রশ্ন দুখানা প্রশ্ন তুলে ডিটেলসে আলোচনা করা আছে। যদি ওই দুটো প্রশ্ন ভালো করে বুঝতে পারো তাহলে এখানে তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, তো আলোচনা করি আমরা, চলো। আমি শিফটের নাম লিখিনি, এগুলো বেসিক্যালি রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন, কারণ তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এবং এই টেকনিশিয়ানের প্রশ্ন আমি তুলেছি। ইভেন টেকনিশিয়ান গ্রেড 1 থেকেও প্রশ্ন নিয়েছি, যে প্রশ্নগুলো রেলওয়ে গ্রুপ ডি লেভেলের, একটু লো লেভেলের প্রশ্ন। টেকনিশিয়ান গ্রেড 1-এর প্রশ্ন তো টাফ হয়, তো আমরা গ্রুপ ডি লেভেলের প্রশ্নগুলোকে নিয়েছি, আগের দিনও করিয়েছিলাম, ঠিক আছে? এই ধরনের প্র্যাকটিসগুলো করতে থাকো। পরীক্ষা কবে হবে এটা ইম্পর্টেন্ট ইস্যু ডেফিনেটলি, কিন্তু আমরা প্র্যাকটিসটাকে ছাড়তে পারবো না, তাহলে কিন্তু পরীক্ষা চলে এলে তখন আমাদের সব কিছু নতুন বলে মনে হবে। কিছুক্ষণ আগেও ভিডিও করে আমি কথাটা বলেছি, ঠিক আছে? এখানে দেখো প্রোটন তোমাদের যাচ্ছে কোন দিকে, প্রোটন যাচ্ছে আমাদের কোন দিকে খেয়াল করো, প্রোটন যাচ্ছে হচ্ছে আমাদের উত্তর দিকে, আর ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে আমাদের ইস্টের দিকে। তোমাকে জিজ্ঞেস করেছে যে তাহলে বলের অভিমুখ কোন দিকে হবে, তো ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল ইউজ করলে ইজিলি অ্যান্সার দেওয়া যায়। ওকে, দেখো আমি এখানে তোমাদের দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে চুম্বক ক্ষেত্র। খেয়াল করো একটা জিনিস, যে চুম্বক ক্ষেত্র এদিকে যাচ্ছে, তোমাদের কারেন্ট এদিকে ফ্লো হবে, অর্থাৎ তর্জনী আমাদের চুম্বক ক্ষেত্রকে নির্দেশ করে, কারেন্ট আমাদের নির্দেশ করবে এই যে আঙুল, অর্থাৎ তর্জন ঠিক পরের আঙুলটা কারেন্টকে নির্দেশ করবে, আর বল তাহলে এদিকে ফ্লো হবে। তো অর্থাৎ এখানে আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী আর ঠিক তর্জনীর পরের যে আঙুল, এই তিনটেকে নিয়ে কাজ করি। তুমি একটা কাজ করো, তুমি চৌম্বক ক্ষেত্র কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তো চৌম্বক ক্ষেত্রের দিকে তুমি কাকে রাখো, তর্জনীকে রাখো। কারেন্ট কোন দিকে যাচ্ছে, কারেন্ট এদিকে যাচ্ছে, তো প্রোটন কোনার দিকেই কারেন্ট যায়। তোমরা জানো প্রোটন হচ্ছে পজিটিভ, আর আমরা জানি পজিটিভ দিকেই কারেন্ট যায়। নর্মাল ট্র্যাডিশনাল যে ধারণা, সেই ধারণা অনুযায়ী আমরা কী জানি, যে কারেন্ট পজিটিভ কোনার দিকেই যায়। তার মানে প্রোটন যেদিকে যাচ্ছে কারেন্টও সেদিকে যাবে, তাহলে বল কোন দিকে হবে, এদিকে আসবে, ঠিক? বল কোন দিকে আসবে, এদিকে আসবে। ক্লিয়ার হয়েছে আশা করি? তো আমরা একটা কাজ করছি, আমরা এটাকে তোমাদের এখানে একবার এনে দেখাচ্ছি যে ব্যাপারটা কীভাবে কাজ করে, ঠিক আছে? এখানে একবার আনছি, এনে তোমাদের দেখাচ্ছি, জাস্ট এ মিনিট। দেখো প্রথমে একটা কথা বলি, তুমি যে ফিগারটা ছিল তাকে যদি তুমি খাতায় আঁকো তাহলে ওটা এরকমভাবে তোমার আসবে, ঠিক আছে? ওটা তো স্ট্রেট আঁকা ছিল, ওটা স্ট্রেট আঁকা ছিল কারণ তোমাকে দেখাচ্ছে তাই। কিন্তু তুমি নিজে একবার খাতা খোলো, তোমার এক্সারসাইজ বুক খোলো, খুলে পেন দিয়ে আঁকো, তুমি দেখবে তোমার যে ছবিটা আসবে সেটা অনেকটা এরকম আসবে, ঠিক আছে? এটা যদি একটা পেজ হয়, এটা যদি একটা পেজ হয়, সেই পেজে ছবিটা এরকম আসবে নাকি, এরকম আসবে। ক্লিয়ার হয়েছে? ফ্ল্যাট পেপার তো এটা, ফ্ল্যাট পেপারে তুমি একটা পেপার যদি এখানে রাখো তাহলে তুমি কেমন দেখতে পাবে, ছবিটাকে এরকম দেখতে পাবে। এবার এর ওপর যদি হাত আনি তাহলে কীরকম আসছে দেখো। দেখো আমি যখন হাতটা আনলাম তখন এরকম লাগছে, দেখো এই যে আঙুলটা, এটা দেখো প্রোটন যেদিকে গেছে, এই যে প্রোটনের অভিমুখ ছিল এইদিকে ডিনোট করছে, আর এটা দেখো ম্যাগনেটিক ফিল্ডকে ডিনোট করছে। তাহলে তোমার এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ কোথায় ডিনোট করবে, তোমার যে পেজ আছে তার মধ্যে ডিনোট করবে, ঠিক আছে? এই জন্য এখানে বলেছে কাগজের সমতলে, অর্থাৎ এটা যদি একটা কাগজ হয়, এটা যদি একটা কাগজ আঁকো তাহলে তার মধ্যে ডিনোট করো। যদি এখানে তুমি এটাকে একটা কাগজ হিসেবে কল্পনা করে নিতে পারো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? এরকম যদি কাগজ একটা শিট অফ পেপার হিসেবে কল্পনা করে নিতে পারো, তুমি দেখবে এটা এর আঙুলটা তোমার ভেতরে ডিনোট করছে। তুমি নিজের বুড়ো আঙুলটা একবার তোলো না, দেখো মোবাইল নিয়ে এরকম করে বসে থাকলে চলবে না, ঠিক আছে? এই ব্যাপারগুলো করার জন্য তোমাকে প্র্যাকটিক্যালি ভেবে কাজ করতে হয়, তা না হলে গণ্ডগোল। তুমি একটা কাজ করো, এরকম একটা শিট অফ পেপার নাও, ঠিক আছে? সেই পেপারের উপর এরকম তিনটে দাগ টানো, এবং তার উপর তুমি প্রোটনকে আঁকো। এইটাই তো আঁকা ছিল না এখানে বেসিক্যালি, এই যে তিনটে। এবং তার উপর তুমি কী করো, এই হাতটাকে ঠিক যেভাবে আমি বলছি সেভাবে রাখো, ম্যাগনেটিক ফিল্ডের দিকে তর্জনীকে নাও, আর প্রোটনকে দাও, প্রোটনের যে গতিপথ কোন দিকে দেখাচ্ছে, উত্তর দিকে দেখাচ্ছে, তো তুমি তোমার ঠিক তর্জনীর পরে আঙুলটাকে এদিকে রাখো। তুমি দেখবে তোমার বাঁ হাতের বুড়ো আঙুল পেজের মধ্যে ইন্ডিকেট করবে, অর্থাৎ পেজের মধ্যে যেন ঢুকে যেতে চাইবে। এই জন্য এখানে বলেছে কাগজের সমতলের দিকে বলের অভিমুখ দাঁড়াবে, ঠিক আছে? বোঝা গেল? ওকে, চলো নেক্সট পরেরটাতে। নেক্সট বলছে কোন কোষাঙ্গাণু বিষাক্ত পদার্থ এবং ওষুধকে বিষমুক্ত করে? চলো অ্যান্সার দাও, ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দেখো এখানে তোমাদের অ্যান্সার হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা তোমাদের এনসিইআরটিতে গিভেন নেই, তোমরা যদি এনসিইআরটি ক্লাস 9-এর যদি খোলো সেখানে কিন্তু এটা গিভেন নেই। আমি তোমাদের যখন পেট ক্লাস করিয়েছিলাম সেখানে যে সেল আছে তাতে দেখবে লেখা আছে ডিটক্সিফিকেশন, ডিটক্সিফিকেশন, এই কথাটা দেখবে লেখা আছে
ডিটক্সি, তার উপর দেখো বেশ করে প্রশ্ন পড়েছে। শুধুমাত্র যে এনসিইআরটি পড়লে হয় তা নয়, এনসিইআরটির বাইরে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস একটু মাথায় রাখতে হয়, কারণ এগুলো একদম ন্যাচারাল জিনিস। ডিটক্সিফিকেশনের জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহার হয়। আমি তোমাদের ওখানেও বলেছিলাম যে কোন টাইপের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহার হয় এখানে। আমরা বলেছিলাম যে এসিআর ব্যবহার করা হয়, অর্থাৎ স্মুথ অমসৃণ, ভুল বলছি, মসৃণ, হ্যাঁ স্মুথ মানে তো মসৃণ, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে, ইয়ার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে ব্যবহার করা হয়। এরা ডিটক্সিফিকেশন শব্দের অর্থ কি? টক্সিক কোনো জিনিসকে বার করে দেওয়া। টক্সিক মানে কি? বিষাক্ত, ঠিক আছে। বিষ দূরীকরণে সাহায্য করে, ঠিক আছে, বিষ দূরীকরণে সাহায্য করে। এছাড়াও আমি তোমাদের বলেছিলাম ওখানে ফ্যাট বা লিপিড, ফ্যাট যা লিপিড তাই অ্যাকচুয়ালি একটু অন্য ধরনের হয় গঠনে, তো ফ্যাট বা লিপিড কিন্তু এখানে এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে। এটাও তোমাদের এটাও বলেছিলাম যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে আমরা বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এ বেসিক্যালি কী করে? এ বেসিক্যালি রাইবোজোম এর গায়ে আটকে থাকে, এই জন্য একে রাফ দেখায়। রাইবোজোম এর গায়ে আটকে থাকে, সেই জন্য একে রাফ দেখায়। আর এ মেনলি প্রোটিন সংশ্লেষে হেল্প করে, ঠিক আছে। এই দুটো কাজ মনে রাখতে হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কিন্তু এখানে গিভেন দিয়ে দিয়েছে, ঠিক আছে। চল নেক্সট পরেরটাতে। নেক্সট বলছে নিম্নলিখিতর মধ্যে কোনটি উদ্ভিদ কোষের শ্বেতসার, প্রোটিন এবং তৈল মানে ফ্যাট, বেসিক্যালি লিপিড আকারে, তো ফ্যাট সঞ্চিত রাখে? কোনটা, কোন কোনা এটা কাজটা করে? ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এটা আমি তোমাদের ভেবেছিলাম যে প্লাস্টিকের ব্যাপারে আমি আমাদের যে পেড কোর্স আছে তাতে ডিটেলস আমি পড়াইনি, ভেবেছিলাম প্লাস্টিকটাকে আমি তোমাদের এমসিকিউতে রাখবো, ঠিক আছে। তো দেখো সেখান থেকে প্রশ্ন দিয়েছে, এটা এমসিআরটিতে আছে, আগেরটা এনসিআরটিতে ছিল না, বাট এটা আছে, ঠিক আছে। অ্যান্সার হবে তোমাদের লিউকোপ্লাস্ট, ওকে। দেখো দুই টাইপের আমরা প্লাস্টিডকে দেখতে পাই। প্লাস্টিড আর মেনলি টু টাইপস, প্লাস্টিড আর মেনলি টু টাইপস। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ঠিক, একটা কি, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। আর দুই হচ্ছে তোমাদের লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টগুলো বর্ণযুক্ত হয়, এরা হচ্ছে বর্ণযুক্ত হয়, ঠিক আছে। যেখানে লিউকোপ্লাস্টগুলো কী হয়? বর্ণহীন হয়, ঠিক আছে। যেমন গ্রিন হতে পারে, যেমন তোমাদের অরেঞ্জ হতে পারে, ঠিক আছে। এরা নানা টাইপের হয়, ইনফ্যাক্ট গ্রিন মেনলি বেশি দেখা যায়, তাকে আমরা কী বলি? ক্লোরোপ্লাস্ট বলি, ঠিক আছে। কী বলি একে আমরা? গ্রিন যে রঞ্জক দেখা যায় তাকে আমরা কী বলি? ক্লোরোপ্লাস্ট, যাতে উদ্ভিদ কী করতে পারে? সালোক সংশ্লেষ করতে পারে। লিউকোপ্লাস্টগুলো বর্ণহীন হয় এবং এতে মেনলি স্টার্চ, STARCH, স্টার্চ মানেই হচ্ছে শ্বেতসার, এছাড়া তোমাদের প্রোটিন, আর নেক্সট তোমাদের তৈল মানে অয়েল জাতীয় জিনিস, যেটা ফ্যাট বা লিপিড আকারে সঞ্চিত থাকে, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কী হবে? লিউকোপ্লাস্ট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই ব্যাপারটা তোমরা এনসিইআরটিতে পেয়ে যাবে, বাট আমি তোমাদের ছোটো করে এখানে লিখেও দিলাম। এটা হচ্ছে P ফর প্রোটিন, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। এটা আমাদের 3 নম্বর গেল, আগের দুটোতেও আমি লিখে দিয়েছি, ঠিক আছে। যখন আমি সেভ করছি তখন আমি লিখে দিচ্ছি। নেক্সট চলো পরেরটাতে। 4 নম্বর দাগের প্রশ্ন বলছে 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল লেন্সের মুখ্য অক্ষের ওপর 10 সেন্টিমিটার দূরে একটা বস্তুকে রাখা হয়েছে, তো লেন্স দ্বারা সৃষ্ট বিবর্ধন কী হবে এবং প্রতিবিম্বটি কী হবে, ঠিক আছে। তুমি একটা জিনিস ভালো করে দেখো, 20 সেমি হচ্ছে ফোকাস দৈর্ঘ্য আর রাখা হয়েছে 10 সেমিতে, তার মানে পোল আর ফোকাসের মাঝখানে রাখা হয়েছে, পোল আর ফোকাসের মাঝখানে, এবং রাখা হয়েছে কোথায়? অবতল লেন্সে। পয়েন্ট টু বি নোটেড, নট অবতল দর্পণ। অবতল লেন্স আর দর্পণ মারাত্মক গোলায় তোমাদের, ঠিক আছে। তো এইটাকে কিন্তু খেয়াল রেখে কাজ করবে, নইলে কিন্তু কোশ্চেনের অ্যান্সার কিন্তু গুলিয়ে যাবে। অ্যান্সার দেখে নাও, এটা তোমাদের 5 নম্বর প্রশ্ন, ঠিক আছে। অ্যান্সার কি বলছে? অ্যান্সার তোমাদের হচ্ছে এর থেকে কম এবং সমশীর্ষ। দেখো বিবর্ধনের কয়েকটা ব্যাপার বলে দিই। বিবর্ধন মানে ম্যাগনিফিকেশন, যারা ইংলিশে চাইছো। বিবর্ধন যদি ইকুয়াল টু 1 হয়, তার মানে বুঝতে হবে বস্তুটা হচ্ছে সমান আকারের, ঠিক আছে, সমান আকারের, ওকে। বিবর্ধন যদি তোমাদের গ্রেটার দ্যান 1 হয়, তাহলে বুঝতে হবে বস্তুটা বড়, মানে প্রতিবিম্ব বড়। এখানে আমি প্রতিবিম্বের আকার লিখছি, যদি বস্তু বড় থাকে, অনেক সময় বেরিয়ে যায় মুখ দিয়ে, তো প্রতিবিম্বের আকার কী হয়? বড় হয়। আর যদি লেস দ্যান 1 হয়, তাহলে বুঝতে হবে প্রতিবিম্বের আকার ছোট, মানে অ্যাকচুয়াল বস্তুর থেকে প্রতিবিম্বের আকার ছোট। এবার এখানে কোন লেন্সের কথা বলেছে? অবতল লেন্সের কথা বলেছে। আমরা জানি অবতল লেন্সের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখবে, অবতল লেন্স অলওয়েজ অসৎ প্রতিবিম্ব তৈরি করে। অসৎ মানে হচ্ছে ভার্চুয়াল। কেমন প্রতিবিম্ব তৈরি করে? ভার্চুয়াল প্রতিবিম্ব তৈরি করে।
আর আরেকটা জিনিস মনে রাখবে, অলওয়েজ এ কিন্তু ছোট প্রতিবিম্ব তৈরি করে। তার মানে এখানে অ্যান্সার কী হবে? অলওয়েজ অসৎ প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্ব কেমন হয়? সমশীর্ষ হয়। সমশীর্ষ মানে কি? সমান আকারের, মানে সমান। সমান বলতে কি, মানে বলতে পারো উল্টো নয়, সোজা কথা বলতে। উল্টো নয় মানে কি, ধরো মোমবাতি তুমি এরকম রেখেছো, তো অবতল দর্পণে কী হবে, তাহলে অবতল লেন্সে কী হবে, মোমবাতি ছোট উৎপন্ন হবে, এরকম ছোট প্রতিবিম্ব দেবে। কিন্তু মোমবাতির ওপর দিকেই থাকবে, নিচের দিকে হয়ে যাবে না। এটাকে আমরা বলি সমশীর্ষ। আর দেখতে পাচ্ছ যে ছোটো হয়ে যাচ্ছে, তাহলে আমরা কী বলবো? ছোটোকে আমরা কী বলি? একের থেকে কম। এই যে, সো এখানে অ্যান্সার কী হবে তোমাদের? একের থেকে কম এবং সমশীর্ষ। সমশীর্ষ কেন? কারণ অসৎ প্রতিবিম্ব, অর্থাৎ ভার্চুয়াল ইমেজ অলওয়েজ সমশীর্ষ বা সোজা হয়। সমশীর্ষ মানে হচ্ছে সোজা। ঠিক আছে, ক্লিয়ার? এটা হবে তোমাদের লেস দ্যান 1, আর এটা তোমাদের কী হবে? সোজা প্রতিবিম্ব, মানে সমশীর্ষ প্রতিবিম্ব দেয়। পরেরটা চলো। আচ্ছা, অবতল দর্পণ দেখতে কেমন একটু এঁকে দিই। এইরকম দেখতে। এই হচ্ছে অবতল দর্পণ বলছি, অবতল লেন্স। অবতল লেন্স এরকম দেখতে হয়। চলো পরের প্রশ্ন। এইটা তোমাদের 5 দাগ হবে, আগেরটা তোমাদের 4 দাগ হবে। ঠিক আছে, আমি পিডিএফ ঠিক করে দিয়েছি। তোমাদের অনেকগুলো পিডিএফ পেন্ডিং আছে, সেই পিডিএফগুলো তোমাদের চেষ্টা করা হচ্ছে 2 দিনের মধ্যে দিয়ে দেওয়ার। ঠিক আছে, মানে ফ্রি ক্লাসের যে পিডিএফ সেইগুলো তোমরা আমাদের যে লিঙ্ক আছে, দেখো নিচে, দেখো তোমাদের আমাদের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, সেখানে জয়েন করতে পারো, বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। অ্যাকচুয়ালি টেলিগ্রামেই জয়েন করলে বেটার হয়, কারণ টেলিগ্রামে একসঙ্গে অনেক মেম্বার ধরানো যায়। ঠিক আছে, যেটা হোয়াটসঅ্যাপে হয় না। যাই হোক, অলরেডি সঙ্গে সঙ্গে ফুল হয়ে যায় আমাদের গ্রুপগুলো, ওই জন্য আমরা নতুন আর হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি না। টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। এছাড়া ফার্স্ট কমেন্টে আমাদের যে কোর্স চলছে তার ব্যাপারে গিভেন আছে। তো বলেছে 9 ওহমের 3টে রোধক সমান্তরালে যুক্ত আছে, তাদের তুল্য রোধ কত হয়? ভেরি কমন কোশ্চেন্স। ঠিক আছে, টাফ প্রশ্ন এটা একদমই নয়। তো দেখো, এখানে বেসিক্যালি ভালো করে বোঝো, এখানে কী বলতে চেয়েছে, যে 9 ওহমের 3টে রোধ সমান্তরালে যুক্ত আছে। ঠিক আছে, তার মানে 1/9 আসবে, 1/9 আসবে, আর 1/9 আসবে। কারণ আমরা জানি যখন এই সমান্তরালে কোনো রোধ যুক্ত থাকে তখন আমরা 1/, করে দিই। ঠিক আছে, 1/, যখন করি তাহলে কী আসবে? 9। তো 1 + 1 + 1ই আসবে। তার মানে বেসিক্যালি এখানে কী আসবে? 3/9। তার মানে এখানে কী আসবে? 1/3। 1/3 হচ্ছে 1/r ইকুইভ্যালেন্টের মান। এখানে তো আর ইকুইভ্যালেন্ট চেয়েছে, অর্থাৎ ওভারঅল মান কত হবে? দেখো, আমরা 1/r ইকুইভ্যালেন্টের মান 1/3 পেয়েছি, তাহলে আর এর মান কত হবে? বেসিক্যালি 3 হবে। 3 ওহম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। জাস্ট উল্টো করো, যোগ করো, করে আবার উল্টে দাও, অ্যান্সার পেয়ে যাবে। পরেরটা চলো। নেক্সট প্রশ্ন আমাদের বলছে যে নিচের কোনটি প্লাস্টার অফ প্যারিসের ব্যবহার? কাঁচ, সাবান, কাগজ ইত্যাদি উৎপাদন, গৃহস্থলী কাজে একটি পরিষ্কারকরণ বা ক্লিনিং এজেন্ট হিসেবে, খেলনা তৈরি করতে, সাজসজ্জার উপকরণ, পৃষ্ঠতল সমতল করতে। খেয়াল করো, নেক্সট হচ্ছে বেকিংয়ের জন্য। বলো, নিজেরা বলো, অ্যান্সার দাও। প্রত্যেকটা কাজ আমি লিখে দেবো, এখানে কোনটা কোন কাজে ব্যবহার হয় সেগুলো ইম্পর্টেন্ট, লিখে দিচ্ছি আমি। দেখো, অ্যান্সার হবে তোমাদের শুধুমাত্র 3। কেন অ্যান্সার হবে? কারণ তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ পৃষ্ঠতল সমতল করতে। ঠিক আছে, এখন তো পুট্টি করা হয় বা প্লাস্টার অফ প্যারিস করা হয়, জানো তোমরা। সো এখন তো আর ডাইরেক্ট রং করা হয় না। ঠিক আছে, দেয়াল একটু খিচখিচ ভাব থাকে, সেই জন্য। তো অ্যান্সার তোমাদের কী হবে? এইটা মনে রাখবে। খেলনা প্রস্তুত করতে, কেন প্লাস্টার অফ প্যারিসের পুতুল ইত্যাদি তৈরি করতে প্লাস্টার অফ প্যারিসকে ব্যবহার করা হয়। ঠিক আছে, সাজসজ্জার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। দেখবে যে ছাদে এরকম প্লাস্টার অফ প্যারিসের এরকম সুন্দর ফুল তৈরি করে ছাদে মেরে দেওয়া যায়। ঠিক আছে, এরকম মানে ছাদে, মানে কি সিলিংয়ে, ছাদে মানে ছাদের উপরে নয়, ছাদের নিচের পোর্শন, মানে সিলিংয়ে মেরে দেওয়া যায়, এবং সেটা সুন্দর দেখতে লাগে। এবং ওটা ওই পুট্টি বা প্লাস্টার প্যারিস করারই একটা পার্ট, অর্থাৎ সাজসজ্জা কাজে লাগে, এছাড়া পৃষ্ঠতল মসৃণ করতে লাগে। তো এটা কারেক্ট অ্যান্সার। এখানে বলে যে গৃহস্থালির কাজে একটি পরিষ্কারকারক বা ক্লিন এজেন্ট হিসেবে কাকে ব্যবহার করা হয়? ব্লিচিং পাউডারকে ব্যবহার করা হয়। এটা কার ব্যবহার? এটা হচ্ছে ব্লিচিং পাউডারের ব্যবহার। ঠিক আছে, এটা হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের ব্যবহার হচ্ছে এটা। এটা ব্লিচিং পাউডারের ব্যবহারটা এখানে তোমাদের জাস্ট লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, বলেছে যে বেকিংয়ের কাজে তো বেকিং সোডাকে লাগে, বেকিং সোডা। ঠিক আছে, বেকিংয়ের কাজে বেকিং সোডাকে লাগে, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা বাইকার্বনেট। ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেটকে কী কাজে লাগে? বেকিং সোডা প্রস্তুত করতে, কিন্তু মানে বেকিং পাউডারের জন্য বেকিং সোডা লাগে। বেকিং সোডা বেসিক্যালি কী জানো? বেকিং পাউডার অ্যাকচুয়ালি কী? বেকিং পাউডার তৈরি হয় বেকিং সোডা থেকে। ওকে,
বেকিং পাউডার যেটা তৈরি হয় সেটা বেকিং সোডা থেকেই তৈরি হয়। বেকিং পাউডার কি? বেকিং পাউডার হচ্ছে বেকিং সোডা NaHCO3 বেকিং সোডা আর তার সঙ্গে মৃদু অ্যাসিড। এই অ্যাসিড হিসাবে নর্মালি টার্টিক অ্যাসিডকে ব্যবহার করা হয়, কিন্তু কেবলমাত্র যে টার্টিক অ্যাসিড ব্যবহার করা হয় এমন কিছু নয়, অন্যান্য অ্যাসিডকে ব্যবহার করা যেতে পারে। সো বেকিং পাউডার ইজ নাথিং বাট মিক্সচার অফ তোমাদের ডিলিউটেড অ্যাসিড আর মৃদু অ্যাসিড, ঠিক আছে, এবং NaHCO3, এই হচ্ছে তোমাদের পার্ট গেল। ক্লিয়ার? এবং দুটোই অ্যাকোয়াস সলিউশনে ফেললে কিন্তু অসুবিধা হয়ে যাবে, বেকিং পাউডার তখন কার্যকারিতা নষ্ট করে দেবে, ঠিক আছে। ওই জন্য বেকিং পাউডার কিন্তু সিলড প্যাকেটে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, গেল। আচ্ছা, এবার তোমাদের বলছে যে কি বলে, এইটা করতে কী লাগে, এই যে উপরেটা, এটা হচ্ছে তোমাদের সোডিয়াম কার্বনেট। তোমরা জানো যে কাঁচ, সাবান, কাগজ শিল্পে কাকে লাগে? সোডিয়াম কার্বনেটকে লাগে। ঠিক আছে, এটা তোমাদের 6 দাগের প্রশ্ন হলো। আরেকটা জিনিস, সোডিয়াম কার্বনেটকেও ডেফিনেটলি ব্যবহার করা হয় কাঁচ, সাবান এবং কাগজ শিল্পে, ঠিক আছে, বাট মনে রাখবে অ্যাকচুয়ালি সোডিয়াম হাইড্রক্সাইডকেও কিন্তু এই সোডিয়াম কার্বনেট তৈরির জন্য সোডিয়াম হাইড্রক্সাইড কিন্তু ব্যবহার করা হয়। কারণ আমরা জানি যে সোডা অ্যাশ, সোডিয়াম কার্বনেটকে কী বলা হয়? সোডা অ্যাশ বলা হয়, জানো তোমরা, ঠিক আছে। Na2CO3 এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় তোমাদের সোডা অ্যাশ, এবং NaCl ইউজ হয় এ কাজে NaCl ইউজ হয়, ঠিক আছে। সোডিয়াম কার্বনেটকে তৈরি করতে কী লাগে? NaCl লাগে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডও লাগে। এছাড়াও NaOH থেকেও কিন্তু সোডিয়াম কার্বনেট তৈরি করা যায়, ওখানে কিন্তু ইউজ হয়। বাট মেন যেটা, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট এই 3টে কাজে ব্যবহার করা হয়, কাঁচ, সাবান, কাগজ, এছাড়া ক্লিনিংয়েও ব্যবহার করা হয়। তোমরা জানো ওয়াশিং সোডা হিসেবে ব্যবহার করা হয়, তো ক্লিনিংয়েও ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, যদি বলে গৃহস্থলীর কাজে এটি পরিষ্কার বা ক্লিনিং এজেন্ট হিসেবে ব্লিচিং পাউডারকে ব্যবহার করা হয়, সোডিয়াম কার্বনেটকে অনেক সময় ওয়াশিং সোডাকে ব্যবহার করা হয়। তবে ওয়াশিং সোডাকে মেনলি কাপড় কাচার হিসেবে ব্যবহার করা হয়, কাপড় কাচার সোডা, ঠিক আছে, কাপড় কাচার সোডা। ওই জন্য একটু গোলাবে না, আমি এগুলো একটু ডিটেলে লিখে দিচ্ছি, কারণ এদের ওপর এই যে এই ব্যবহারের উপর কিন্তু প্রশ্ন প্রচুর পড়েছে বিগত বছর, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, বলেছে যে একটি ভোল্টেজে দুটি বাল্ব A এবং B এর রেট যথাক্রমে 100 ওয়াট অ্যান্ড 25 ওয়াট। তো বাল্ব A এবং B এর রোধের অনুপাত কত? ঠিক আছে, তো অনুপাতের সঙ্গে মানে কী বলে, পাওয়ারের সাথে, ওয়াটের সাথে ভোল্টেজ এবং রোধের কী রিলেশন আছে? নিজেরা একবার ভালো করে ভাবো কী রিলেশন আছে, তার উপর বেস করে অঙ্কটা হবে। অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার তোমাদের বলেছে 1:4। কেন? কারণ দেখো, আমরা যখন ভালো করে বুঝবে, পাওয়ারের যে ফর্মুলা হয়, অনেক টাইপের ফর্মুলা হয়। ভোল্টের সঙ্গে ফর্মুলা কি? V²/R। তার মানে আমরা ভালো করে বুঝবে, তার মানে আমরা যদি আরকে কনস্ট্যান্ট করে দিই, ভালো করে বুঝবে, আরকে যদি কনস্ট্যান্ট করি তাহলে পাওয়ারের সঙ্গে ভোল্টের সম্পর্ক সমানুপাতিক হবে। আরকে যদি আমরা কনস্ট্যান্ট করি তাহলে পাওয়ারের সঙ্গে ভোল্টের সম্পর্ক কী হবে? সমানুপাতিক হবে। ইয়েস আর নো বলো। আর যদি আমরা ভোল্টকে কনস্ট্যান্ট করি তাহলে পাওয়ারের সঙ্গে রোধের সম্পর্ক কী হবে? ব্যস্তানুপাতিক হবে। ভালো করে বোঝো। কিন্তু এখানে দেখো ভোল্টেজকে একই করে দেওয়া হয়েছে, তার মানে ভোল্ট এখানে কনস্ট্যান্ট। ভালো করে বুঝবে, এখানে কি কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট মানে স্থির, যেটা নড়ছে না, যেটার ভ্যালু চেঞ্জ হচ্ছে না, সেটা কি? সেটা হচ্ছে ভোল্ট, ঠিক আছে। তার মানে পাওয়ারের সঙ্গে ভোল্টের সম্পর্ক এই ক্ষেত্রে কী হবে? V² সাথে সমানুপাতিক হবে। আর পাওয়ারের সঙ্গে আরের সম্পর্ক কী হবে? 1/R হবে। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, ভোল্ট যখন কনস্ট্যান্ট তখন পাওয়ারের সঙ্গে আরের সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়। আর আর যখন কনস্ট্যান্ট তখন পাওয়ারের সঙ্গে ভোল্টের সম্পর্ক কী হবে? ভোল্টেজ স্কোয়ারের সাথে সমানুপাতিক হবে, ঠিক আছে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে যদি পাওয়ার 1:পাওয়ার 2, যখন ভোল্ট কনস্ট্যান্ট, যখন V কনস্ট্যান্ট, এইটা তখন হবে, তখন কী হবে? তখন এইটা হবে। এইটাই আমাদের অঙ্কে কাজ লাগবে, এই অঙ্কে। পাওয়ার 1-এর রেট কত? 100, পাওয়ার 2-এর কত? 25। কাটাকুটি করলে কী আসছে? 4:1 আসছে। এটা পাওয়ারের রেশিও, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, রোধের রেশিও কী হবে? ঠিক এর উল্টো হবে, অর্থাৎ 1:4 হবে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা চলো। বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বয়ঃসন্ধি সূচনাকালকে চিহ্নিত করে এমন পরিবর্তন নয়? দেখো, গলার স্বর কিন্তু বয়ঃসন্ধি যখন হয়, অর্থাৎ যখন তুমি কৈশোর আর যৌবনের মাঝখানে আছো, সেই পয়েন্টকে বয়ঃসন্ধি বলা হয়। এবং এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের যে গলার স্বর সেটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। শরীরের আকার চেঞ্জ হয়, পুরুষরা বেশি মাংসল হয়ে যায়, মানে পেশিগতভাবে, ঠিক আছে।
আর মেয়েদের ক্ষেত্রেও কিন্তু চেহারায় পরিবর্তন আসে। এছাড়াও উচ্চতা বৃদ্ধি পায়, কিন্তু নখ বৃদ্ধি তো ছোটোবেলা থেকেই দেখা যায়। নখের বৃদ্ধি আর চুলের বৃদ্ধি এ দুটো কিন্তু ছোটোবেলা থেকেই দেখা যায়। যদিও মাথায় রাখবে, মাথার চুল আর নখ এই দুটোর কথা বলা হচ্ছে। যৌনাঙ্গে যে হেয়ার গ্রোথ হয় এবং পুরুষদের ক্ষেত্রে যে দাড়ি গোঁফ গজায়, এগুলো কিন্তু আবার কিন্তু বয়স সন্ধির লক্ষণ। ঠিক আছে, তো দুটো জিনিসকে পয়েন্ট আউট করতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে অ্যান্সার আমাদের কী হবে? নখের বৃদ্ধি এটা কিন্তু হতে পারে না। এখানে বলেছে কোনটা নয়, নয় কোনটা, এইটা নয়। এগুলো সবই কিন্তু বয়স সন্ধির পরিবর্তন। ঠিক আছে, চলো পরেরটাতে দেখো। রেলওয়ে টেকনিশিয়ান এলপি এবং গ্রুপ ডি। টেকনিশিয়ানের তোমাদের সিবিটি 1, এলপি সিবিটি 1 এবং গ্রুপ ডি টোটালটা। ঠিক আছে, এর ওপর বেস করে আমাদের যে কোর্স চলছে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের তার কটা স্যাম্পেল আমি তোমাদের দেখালাম। এটা যেমন ব্লাড নিয়ে আলোচনা করা হয়েছে এখানে, ঠিক আছে, এবং এই যে ব্লাড অর্থাৎ তোমাদের যে সংবহনতন্ত্র, তার টোটাল 4টে ভিডিও দেওয়া হয়েছে এবং সেখানে প্রত্যেকটাতে কীভাবে তোমাদের যে আমাদের যে হার্ট আছে সেখানে কীভাবে তোমাদের রক্ত প্রবাহিত হচ্ছে এবং ব্লাডের বিভিন্ন যে গঠন, ব্লাডের বিভিন্ন যে শ্রেণী, সেটা আলোচনা করা হয়েছে। এছাড়াও তোমাদের দেখবে ওখানে অসমোটিক প্রেশার যে উদ্ভিদ পরিবহন আছে ওখানে নিচের দিকে, ওখানে দুটো প্রপার টার্ম আছে। একটা হচ্ছে এটিপি ইউজ কী করে হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে, আর তোমাদের ট্রান্সলোকেশন কী করে হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে, আর তোমাদের কি জাইলেমের মাধ্যমে কীভাবে প্যাসিভ ট্রান্সপোর্ট হচ্ছে, অর্থাৎ যেখানে এটিপি লাগছে না, কেন লাগছে না, কী কারণে লাগছে না, কেন মূলজ চাপ রাত্রিবেলা হয় ইত্যাদি প্রত্যেকটা জিনিসের সংবহনতন্ত্রে আলোচনা করা হয়েছে। অর্থাৎ পার্ট বাই পার্ট বের করা হচ্ছে এবং প্রত্যেকটা লাইনকে খুঁটিয়ে আলোচনা করা হচ্ছে, এটা তোমাদের মাথায় ঢোকে। এটা হচ্ছে তোমাদের শ্বসনতন্ত্র বা আমাদের যে শ্বাসযন্ত্র বা ফুসফুস, তাকে এইভাবে দেখানো হয়েছে, আলোচনা করা হয়েছে। কেন অ্যালভিওলাই, তোমরা অনেকেই হয়তো জানো না যে যে কশরুকা থাকে, ঠিক আছে, বা তোমরা যেটাকে বলো হচ্ছে তরুণাস্থি, সেই তরুণাস্থি পার্টটা কিন্তু টোটাল আমাদের এই যে ট্রাকিয়া এবং ব্রঙ্কাইতেও কিন্তু বিস্তৃত থাকে, ব্রঙ্কিওলসে কিন্তু থাকে না। ঠিক আছে, এই যে পুরো ব্যাপারটা কোথায় থাকে কোথায় থাকে না, এই পুরো পার্ট আমরা আলোচনা করেছি এবং 3টে ভিডিওতে এই শ্বসনতন্ত্র কমপ্লিট করানো হয়েছে। উদ্ভিদ শ্বসন, প্রাণী শ্বসন আলাদা করে করানো হয়েছে। এটা হচ্ছে তোমাদের শব্দের পার্ট। শব্দতে তনুভবন বা ঘনীভবন যেটা হয় ফিজিক্সে, সেটা তোমাদের আলোচনা করা হয়েছে। এইভাবে ডিটেলে কোথায় কী হচ্ছে এবং বড় করে চিত্র দিয়ে প্রত্যেকটা পার্ট দেখানো, এবং তোমরা দেখবে তোমাদের শব্দে গুণ বা জাতি কী সেটা নিয়ে ছবি দিয়ে দেখানো। কারণ অনেকেই গুণ বা জাতি জাস্ট মুখস্থ রাখে কিন্তু পরীক্ষার সময় গুলিয়ে যায়। ঠিক আছে, এছাড়া অ্যাম্প্লিটিউড বা বিস্তার কী, ঠিক আছে, অ্যাম্প্লিটিউড বা বিস্তারের সঙ্গে অন্যান্য যে শব্দের গুণাবলী তাকে গুলিয়ে না ফেলো, প্রত্যেকটা এইভাবে টপিক ওয়াইজ তোমাদের করানো হচ্ছে প্রত্যেকটা। ঠিক আছে, তোমরা অনেকদিন ধরে চেনো, আমি ডিটেলসেই করাই, তবুও যারা নিউ স্টুডেন্ট তারা জানে না, তাদের জন্য। তো তোমরা 8670838797 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং পেড কোর্স নিয়ে জিজ্ঞাসা করতে পারো। স্পেশাল ছাড়ও আছে, 100 রুপিস ছাড় তোমাদের চলছে, তোমরা জয়েন করতে পারো। পরের বছর মার্চ মাস অবধি তোমাদের কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, তো তোমরা এটা নিয়ে নিতে পারো। এটা খুব গুড একটা অপরচুনিটি যে তোমরা এই ধরনের কোর্স তোমরা ডিটেলে কিন্তু তোমাদের করানো হচ্ছে। ঠিক আছে, এনসিইআরটিকে গুঁড়ো করে করানো হচ্ছে, এটা আমি নর্মালি বলি, সেটা করানো হচ্ছে। ঠিক আছে, যেমন দেখলে একটু আগে গলগি বডির পার্টটা বা তোমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্টটা, ওখানে কিন্তু এনসিইআরটিতে গিভেনই নেই যে ডিটক্সিফিকেশন কী। আমি তোমাদের পেডে কিন্তু করেছি, চাইলে যারা পেড স্টুডেন্ট তারা কলাতে মানে কোর্স যে ফোল্ডার আছে অ্যাপে, সেখানে যাও, গিয়ে তোমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খোলো, ওখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, 3-4টে ভিডিও পরেই আছে। আচ্ছা, চলো আমরা নেক্সট আমাদের কোশ্চেন আলোচনা করে নিই। দেখো, জৈব রাসায়নিক কিছু পরিচিত দ্রব্য আছে, তাদের কিন্তু ফর্ম তুলে কিন্তু প্রশ্ন দেয় এবং এটা কিন্তু প্রচুর শিফটে বারবার রিপিটেডলি এই ছকটা এসছে, এই এক্স্যাক্টলি এই ছকটাই বারবার এসছে রিপিটেডলি। ঠিক আছে, তো ইথেন, প্রোপেন, মিথেন এই 3টে এবং তার সঙ্গে এই পার্টগুলো একটু মুখস্থ রাখবে। ঠিক আছে, ফর্মিক অ্যাসিডের সংকেত কী, অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কী, এগুলো দয়া করে একটুখানি মুখস্থ রাখবে। ঠিক আছে, আমি এখানে বলে দিচ্ছি, অ্যান্সার দেখে নাও। দেখো, মিথেন তোমরা জানো সবথেকে সরলতম কার্বোহাইড্রেট। একটা কার্বন থাকে আর কি থাকে, 4টে হাইড্রোজেন থাকে। তো একটা কার্বন আর 4টে হাইড্রোজেন, এই যে তোমাদের মিথেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের ইথানল আছে। তার মানে তোমরা বুঝতেই পারছো আশা করি যে এখানে কি থাকবে, তোমাদের OH থাকবে। তো কোনটা ইথানলের সংকেত, এই যে নল আছে না, নল আর থাকবে মানে OH থাকবে। ঠিক আছে, আচ্ছা, অ্যাসিডিক অ্যাসিড কি? অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডের ফর্মুলাতে COOH তুমি পাবে। OH থাকবে এমন নয়, তুমি ভাবে এখানে OH আছে এখানে তাহলে গুলিয়ে যাবে, না। অ্যাসিডিক অ্যাসিডের যে ফর্মুলা হয় না, তাতে COOH পাওয়া যায়। ঠিক আছে, সেটা মনে রাখবে। ফর্মিক অ্যাসিডও কিন্তু এটা কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, ক্লোরোফর্মের ফর্মুলা কি? ক্লোরোফর্মের ফর্মুলা হচ্ছে CH4। মিথেনের পয়েন্ট টু বি নোটেড, মিথেনের কী করো, 3টে হাইড্রোজেনকে এখানে রিমুভ করে দাও। 3টে হাইড্রোজেনকে কী করো, এখানে রিমুভ করে দাও। আর 3টে হাইড্রোজেনকে রিমুভ করলে তাহলে থাকলো কি, এটা
এটা হয়ে গেল CH, কারণ একটা হাইড্রোজেন থেকে যাবে, তার সঙ্গে তুমি 3টে ক্লোরিনকে অ্যাড করে দাও, যে কটা হাইড্রোজেনকে বের করেছো প্রত্যেকটার জন্য একটা ক্লোরিনকে অ্যাড করে দাও, তুমি পেয়ে যাবে ক্লোরোফর্ম। তো দিস ইজ ইউর ক্লোরোফর্ম। এই যে, তো দেখো ফর্মুলায় এটা যদি ঠিক থাকে তো এটাই তোমাদের অ্যান্সার করেছে, দেখে নিয়ে একবার মিলিয়ে নিও, এটাই তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা, এটা হয়তো আমাদের 8 দাগ চলছে আমাদের। পরেরটা অ্যান্সার দাও, বলেছে নিম্নলিখিত কোনটি উদ্ভিদের অঙ্গজ জনন সম্পর্কে সত্য নয়। অঙ্গজ জননের মেনলি দুটো প্রক্রিয়া তোমাদের কিন্তু NCERT-তে উল্লেখ আছে, আর সেটা নিয়ে আমি কিন্তু তোমাদের ডিটেলসে আলোচনা করেছিলাম। মনে করে দেখো, একটাতে আছে গ্রাফটিং বলে একটা পদ্ধতি আছে, ঠিক আছে। এছাড়া অন্যান্য কিছু জিনিস আছে, আমি তোমাদের আলোচনা করেছিলাম, পেড ক্লাসে কিন্তু ধরে আলোচনা করেছি, তার উপর বেস করে কিন্তু প্রশ্নটা এসছে। বলেছে যে বীজ থেকে সৃষ্ট উদ্ভিদ থেকে অঙ্গজ জননের ফলে সৃষ্ট উদ্ভিদ ফুল ও ফল আগে ধারণ করে। এটা কিন্তু কারেক্ট। তোমরা দেখবে যদি অঙ্গজননের করার একটা মূল কারণই কিন্তু এটা। নেক্সট পরের লাইনটা কি বলছে দেখো, এই উদ্ভিদের বৃদ্ধি হয় মূল, কাণ্ড ও পাতা থেকে। এটা তোমরা জানো যে গ্রাফটিং পদ্ধতিতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে অঙ্গ কেটে কিন্তু একটার সঙ্গে জোড়া হচ্ছে। তো মূল, কাণ্ড এবং পাতা থেকেই কিন্তু এই উদ্ভিদের বৃদ্ধি হয়। এই উদ্ভিদের বৃদ্ধি যেমন মূল থেকে হতে পারে, কাণ্ড থেকে হতে পারে, তেমন পাতা থেকেও কিন্তু হতে পারে। ঠিক আছে, অঙ্গজন কি, উদ্ভিদের কোনো একটা অঙ্গকে কেটে আর একটা উদ্ভিদের অঙ্গের সঙ্গে তাকে জয়েন করিয়ে দেওয়া। ঠিক আছে, কাণ্ডের মাঝখান থেকে কাটো, কেটে জয়েন করে দাও, সেটাও হতে পারে। নেক্সট কী বলছে, এই উদ্ভিদের বীজ উৎপাদনের ক্ষমতা নষ্ট হয়ে গেছে, সেগুলোর বৃদ্ধি হতে পারে। যে সমস্ত উদ্ভিদের বীজ উৎপাদনের ক্ষমতা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ বন্ধা উদ্ভিদ, তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন করে সেখান থেকেও কিন্তু গাছ জন্ম দেওয়া যেতে পারে। তো অঙ্গজনের যে বিভিন্ন দেখো বৈশিষ্ট্য রয়েছে, এই 3টে বৈশিষ্ট্য কিন্তু সঠিক। নেক্সট বলছে মূল উদ্ভিদের সাথে জিনগত পার্থক্য আছে এমন উদ্ভিদ সৃষ্টি করা যায়। এইটা কিন্তু কারেক্ট নয়। কেন কারেক্ট নয় দেখো, অ্যান্সার দেখে নাও। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। দেখো অ্যান্সার এখানে এইটাই কেন হচ্ছে, কারণ মনে রাখবে যখন কোনো একটা উদ্ভিদ তার একটা পোর্শনকে তুমি কাটছো, কেটে তার সেখানে আর একটা উদ্ভিদকে জয়েন করাচ্ছ এবং তার ফলে এই উদ্ভিদটা গ্রোথ হচ্ছে এবং সে পাতা এবং ফল দান করছে, তখন কিন্তু কোনোভাবেই জেনেটিক্যালি আলাদা উদ্ভিদ তৈরি করা পসিবল নয়। কারণ যে উদ্ভিদ এখানে তুমি দিয়েছিলে সেম টাইপের উদ্ভিদ কিন্তু এখানে তৈরি হচ্ছে। ঠিক আছে, সেম টাইপের উদ্ভিদ কিন্তু এখানে কী হচ্ছে, এখানে তৈরি হচ্ছে। আমি বলতে পারলাম? ইয়েস আর নো বলো। আরেকটা পদ্ধতি আছে, কী করো তুমি, উদ্ভিদের ধরো এখানে একটা উদ্ভিদ রয়েছে, তুমি কী করলে, তার একটা কাণ্ডর অংশকে তুমি মাটির মধ্যে ঢুকিয়ে দিলে, দিয়ে তাকে এইটুকু অংশ মাটি দিয়ে চাপা দিয়ে রাখলে, তুমি দেখলে এখানে মূল বেরিয়ে গেছে এবং এখান থেকে কিন্তু ডালপালা গজাতে আরম্ভ করেছে এবং নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে। এটাও একটা পদ্ধতি। এই পদ্ধতিতেও যে কোনো অঙ্গজন পদ্ধতিতে তুমি একটা জিনিস দেখতে পাবে যে যে গাছটা তুমি ব্যবহার করছো, অন্য যে গাছ উৎপন্ন হচ্ছে সেটা এক্স্যাক্টলি তার মতো হবে, কোনোভাবেই তুমি জেনেটিক ভ্যারিয়েশন তার মধ্যে দেখতে পাবে না। তো এটা কিন্তু একটা মেন ফ্যাক্টর, মেন বলতে পারো, একটা ড্রব্যাক বলতে পারো, আবার ভালো ব্যাপারও বলতে পারো। ধরো এই উদ্ভিদটা বেশ ভালো জাতের উদ্ভিদ, তুমি চাইছো আরও 4-5টা এরকম উদ্ভিদ পেতে, তখন কিন্তু তুমি এই উদ্ভিদটাকেই ব্যবহার করতে পারো। ক্লিয়ার হলো আশা করি। তো অ্যান্সার তোমাদের 4 নম্বরটা হবে যে ওটাই কিন্তু সত্যি নয়, বাকি 3টে কিন্তু সত্যি। ঠিক আছে, আগেরটা তোমাদের 9 নম্বর প্রশ্ন ছিল, এটা তোমাদের হবে 10 নম্বর প্রশ্ন। ঠিক আছে, চলো পরেরটাতে। নেক্সট পরের প্রশ্ন, এখানে তোমাদের বলছে একটা বস্তু আছে যার উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটার, সেটাকে 10 সেমি ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণ বলেছে, লেন্স নয়, মুখ্য অক্ষের ওপর দর্পণটির সামনে এত সেমি দূরত্বে রাখা হলো, প্রতিবিম্বের উচ্চতা এত হবে এবং এটি এত হবে। চলো অ্যান্সার দাও, ভিডিও পজ করে অ্যান্সার দিতে পারো তোমরা, আমি তোমাদের উত্তর বলে দিচ্ছি। অ্যান্সার তোমাদের বলেছে এইটা। এবার কী বলেছে দেখো, বলেছে একটা অবতল দর্পণ আছে, এটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের তোমাদের বলেছে যে একটা মুখ্য ফোকাস আছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ধরো, এই হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে তোমাদের প্রধান অক্ষ। ঠিক আছে, আর এইটা ধরো তোমাদের ফোকাস দৈর্ঘ্য, সেটা কত বলেছে আমাদের, 10 সেন্টিমিটার বলেছে, 10 সেমি বলেছে। ঠিক আছে, আর কি বলেছে, আর বলেছে একটা উচ্চতা যার 1 সেমি উচ্চতা, বস্তুটার উচ্চতা কত, 1 সেন্টিমিটার, আর মুখ্য অক্ষর ওপরে বসানো হয়েছে, ইয়েস, দর্পণের সামনে 18 সেমি দূরত্ব। দেখো আমরা দেখতে পাচ্ছি 10-এর ডবল করলে হয় আমাদের 20, এটা আমাদের 20 সেন্টিমিটার। আর আমরা জানি এটা হচ্ছে আমাদের যদি ফোকাস হয়, এটা তাহলে আমাদের কী হবে, সেন্টার অফ কার্ভেচার হবে, সি হবে। তাহলে এর মাঝখানে কোথাও আমরা 18 সেন্টিমিটার পাবো, ধরে নাও এইটা হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার, এইরকম জায়গায় আমাদের বসানো হয়েছে, এটা হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার, এইটা হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার, এই বিন্দুটা, এবং এই বিন্দুটাতে কী বসানো হয়েছে, 1 সেমির উচ্চতা বিশিষ্ট, এই পয়েন্ট গুলি মারো, 1 সেমি ধরো, 1 সেমি উচ্চতা বিশিষ্ট একটা একটা বস্তুকে বসানো হয়েছে। ঠিক আছে, 1 সেমি উচ্চতা বিশিষ্ট একটা বস্তুকে বসানো হয়েছে। তোমাদের বলেছে প্রতিবিম্বের উচ্চতা কী হবে। তুমি দেখতে পাচ্ছ তুমি এফ আর সি এর মাঝখানে কিন্তু বসিয়েছো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি এফ আর সি এর মাঝখানে বসিয়েছো, যখন তুমি এফ আর সি এর মাঝখানে কোনো বস্তুকে বসাবে, দেখো 3টে কেস যেটা বড় প্রতিবিম্ব দেয়, এটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর কেস, 2 নম্বর কেস আর এই 3 নম্বর কেস।
এই তিনটে তোমাকে বড় প্রতিবিম্ব দেবে। তার মধ্যে 1 নম্বর কেস তোমাকে বড় প্রতিবিম্ব দিলেও তোমাকে দেবে হচ্ছে অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, কেমন প্রতিবিম্ব দেবে? অসৎ প্রতিবিম্ব। 2 নম্বর এবং 3 নম্বর তোমাকে বড় এবং সৎ প্রতিবিম্ব দেবে। এইগুলো যদি গ্রাফ করে মনে রাখতে পারো তাহলে পরীক্ষার সময় কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, আর মাথা রাখবে বড় বলেছি তার মানে মেন যে অবজেক্ট আছে তার থেকে বড়ই হবে। তো বেশি কোনটাতে আছে? এই দুটোতে কম ছিল, কেটে দিতে হবে। এই দুটোতে ছিল বেশি। ঠিক আছে, আর বেশি আর কেমন? সৎ। সৎ কেমন হয়? সৎ হয় উল্টো। উল্টোকে আমরা কি বলি? অবশিষ্ট। তার মানে এখানে বড় হবে আর অবশিষ্ট হবে। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উল্টো মানে অবশিষ্ট। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। বোঝা গেল? এটা হচ্ছে 11 নম্বর দাগের প্রশ্ন আমাদের। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, তড়িৎবাহী সলিনয়েডের ভিতরে চৌম্বকক্ষেত্রের প্রাবল্য কেমন হবে? স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড আ সলিনয়েড। অ্যান্সার দেখো, অ্যান্সার তোমাদের বলছে সুষম এবং অশূন্য। দেখো এই হচ্ছে তোমাদের সলিনয়েড, দেখতে পাচ্ছ। তো সলিনয়েডের মধ্যে আমরা যদি চৌম্বক ক্ষেত্রকে দেখি তাহলে আমরা দেখব স্ট্রেট লাইন। সেগুলো কেমন? সেগুলো হচ্ছে তোমাদের স্ট্রেট লাইন। ঠিক আছে, এরকম স্ট্রেট লাইন। এগুলো আঁকতে বা করতে একটু সময় লাগে, তোমরা একটু ধৈর্য ধরো। এই ঠিক আছে, এবং যদি এটা সাউথ হয় তাহলে সাউথের দিক থেকে এটা ঢুকবে, আর যদি এটা নর্থ হয় তাহলে নর্থের দিক থেকে কী হবে? এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, সেম এটার ক্ষেত্রেও তাই হবে। কিন্তু ভেতরে দেখবে এরা একটা স্ট্রেট লাইন তৈরি করেছে, যেমন স্ট্রেট লাইন তৈরি করেছে। চৌম্বক ক্ষেত্রগুলো যখন স্ট্রেট লাইন তৈরি করে তখন বুঝতে হয়, এবং এটা কিন্তু প্যারালাল স্ট্রেট লাইন। প্যারালাল মানে কি? সমান্তরাল। ঠিক আছে, মনে রাখবে এখানে যে চৌম্বক ক্ষেত্র তৈরি করে তারা সমান্তরাল সোজা লাইন তৈরি করে। ঠিক আছে, সমান্তরাল কেমন তৈরি করে? সোজা লাইন তারা তৈরি করে, সমান্তরাল সোজা লাইন তৈরি করে। এবং এটার মানে হচ্ছে এখানে ডেফিনেটলি সব জায়গায় অল পয়েন্ট হ্যাজ সেম অ্যান্ড ইউনিফর্ম ম্যাগনেটিক স্ট্রেংথ। ঠিক আছে, অল পয়েন্ট হ্যাজ সেম অ্যান্ড ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, অ্যাকচুয়ালি অল পয়েন্টস হবে আর এটা হ্যাভ হবে, বাট আমি ইংলিশ গ্রামার দিকে যাচ্ছি না। ব্যাপারটা বোঝো, সব জায়গায় যেহেতু এটা সমান্তরাল এবং সোজা লাইন আছে তার মানে আমরা বুঝতে হবে যে এটা সব কটাতেই কী হবে? সেম এবং ইউনিফর্ম ম্যাগনেটিক স্ট্রেংথ হবে। ঠিক আছে, সেম এবং ইউনিফর্ম, এটা খুব ইম্পর্টেন্ট। ইউনিফর্ম হবে এবং সেম হবে, অশূন্য নয়। তার মানে শূন্য কখনো হবে না, শূন্য হবে না, স্ট্রেংথ থাকবে কিন্তু সব পয়েন্টে। যদি এখানে একটা কোনো পয়েন্ট নিয়ে নাও না, এই পয়েন্টে ধরো এখানে একটা পয়েন্ট আছে এক্স পয়েন্ট, এই যে এই পয়েন্ট, এই যে এটা হচ্ছে এক্স পয়েন্ট। এই পয়েন্টে যা মান হবে এখানে ধরো একটা পয়েন্ট আছে ওয়াই, তাতেও মান তুমি সেম পাবে। ঠিক আছে, অর্থাৎ সুষম মানে ইউনিফর্ম, এটাই বাংলা হচ্ছে ইউনিফর্ম। আর অশূন্য মানে নন জিরো, তার মানে জিরো নয় ডেফিনেটলি। ঠিক আছে, তো কারেক্ট আনসার উইল বি দিস। চলো এটা 12 দাগ। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, একটু দেখতে বড় প্রশ্ন। বলছে তারপিন তেল এবং কাঁচের প্রতিসংখ্য হচ্ছে এত এবং এত। একটি আলোকরশ্মি তারপিন তেল থেকে কাঁচে প্রবেশ করলো। তারপিন তেলের সাপেক্ষে কাঁচের প্রতিসংখ্য কত সেটা বার করতে বলেছে, আর রশ্মিটি কাঁচে অবিলম্বের কোন দিকে বেঁকে যাবে সেটা বার করতে বলেছে। দেখো কি বলেছে এখানে, তারপিন তেল থেকে কাঁচে, ধরে নাও তোমাদের এ হচ্ছে আমাদের তারপিন তেল, ধরে নাও এ হচ্ছে আমাদের তারপিন তেল। ঠিক আছে, আর ধরে নাও নিচে এখানে একটা কাঁচ আছে, শুধু ধরো আর ধরো। ধরে নাও নিচে এখানে একটা কী আছে, এখানে একটা ধরে নাও একটা কাঁচ আছে। ঠিক আছে, ধরে নাও এখানে একটা কাঁচ আছে নিচে, এই হচ্ছে তোমাদের কাঁচ। ক্লিয়ার? আচ্ছা, এবার কি হচ্ছে, এবার আলোকরশ্মি পড়ছে। ঠিক আছে, আলোকরশ্মি কী হলো? তারপিন তেল দিয়ে এলো। আচ্ছা চলো কালো দিয়ে আঁকি, নইলে বোঝাই যাবে না সোজা কথা বলতে। ঠিক আছে, তারপিন তেল কী করলো, মানে আলো কী করলো, তারপিন তেল দিয়ে এলো আর কী করলো, আর কাঁচের মধ্যে প্রবেশ করলো। ঠিক আছে, কাঁচে প্রবেশ করছে। ঠিক আছে, এই হচ্ছে কাঁচে প্রবেশ করছে। যাওয়ার কথা ছিল কি, এইভাবে যাওয়ার কথা ছিল, না গিয়ে দেখো কী হয়েছে, সে এই দিকে বেঁকে গেছে। কোন দিকে বেঁকে গেছে? এই দিকে বেঁকে গেছে।
ঠিক আছে, যাওয়ার কথা ছিল এই সোজা স্ট্রেটে যাওয়ার কথা ছিল, না হয়ে কিন্তু এই দিকে বেঁকে গেছে। ঠিক আছে, কোন দিকে বেঁকে গেছে? এই দিকে বেঁকে গেছে। তার মানে বেসিক্যালি কী হয়েছে, এটা অবিলম্বের দিকে বেঁকে গেছে। ঠিক আছে, আমি যদি এখানে একটা অবিলম্ব এঁকে দিই তোমাদের ক্লিয়ারলি বুঝতে পারবে। এ হচ্ছে অবিলম্ব, ধরে নাও এটা অবিলম্ব। এই অবিলম্বের দিকে দেখো বেঁকে গেছে, যাওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু বেঁকে যাবে কোন দিকে? অবিলম্বের দিকে বেঁকে যাবে। তাহলে কারেক্ট আনসার কী হবে এখানে? অবিলম্বের দিকে বাঁকবে। তো দিকে এটা তো গেল, তার মানে এখানে যেগুলো থেকে দূরে আছে সেগুলো কাটো, এটা কেটে যাবে, এটা কেটে যাবে। অ্যান্সার আইদার এটা হবে অথবা এটা হবে, কিন্তু অ্যান্সার এটাই হবে। কেন এটা হবে? কারণ আমরা জানি, দেখো যার সাপেক্ষে, ধরো এক্সের সাপেক্ষে ওয়াই এর প্রতিসারাঙ্ক বার করতে বলে, তখন কী করব? ওয়াই এর প্রতিসারাঙ্ককে এক্স দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, ওয়াই এর প্রতিসারাঙ্ক কী করবো? এক্স দিয়ে ভাগ করে দেবো। এখানে যেমন তারপিন তেলের সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক বার করতে বলেছে, তো কাঁচের প্রতিসারাঙ্ক হচ্ছে এইটা 1.52, আর তারপিন তেলের প্রতিসারাঙ্ক হচ্ছে 1.47। তো তার মানে কাঁচের প্রতিসারাঙ্ককে তারপিন তেলের প্রতিসারাঙ্ক দিয়ে ভাগ করতে হবে। যারটা বার করতে বলবে সেটা থাকবে ওপরে, আর যেটা সাপেক্ষে বার করতে বলবে সেটা থাকবে নিচে। ঠিক আছে, তারপিন তেলের সাপেক্ষে কাঁচে বার করতে বলেছে, কাঁচ থাকবে উপরে, তারপিন তেল থাকবে নিচে। তুমি খেয়াল করে দেখো যে কাঁচের যেটা সেটা তারপিন তেলের, পয়েন্ট টু বি নোটেড, কাঁচের যেটা সেটা তারপিন তেলের 1 গুণের বেশি। দেখো এই 1.47 সঙ্গে ইন্টু 1 করলে 1.47 হয়, এটা 1.47 থেকেও বেশি, তার মানে 1 গুণ তো হবেই মেনলি। তো 1 গুণ কোথায় আছে? এই যে এখানে আছে 1 পয়েন্ট সামথিং, তার মানে কি 1 গুণ তো হবেই, তার থেকে একটু বেশিই হবে। এটা দেখো 0.97, মানে 1-এর থেকে কম আছে, তো এটাতে অ্যান্সার হতে পারে না, সেই জন্য এটা কেটে গেল। এবার তোমরা বলবে স্যার এই যে দিকে বাঁকছে নাকি দূরে বেঁকে যাবে, এটা আপনি বুঝলেন কী করে? দেখো এটা বোঝার নিয়ম হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যার প্রতিসারাঙ্ক বেশি, ঠিক আছে, যার প্রতিসারাঙ্ক বেশি তার মধ্যে যদি যায় সেটা অবিলম্বের দিকে বাঁকবে। ঠিক আছে, যার প্রতিসারাঙ্ক বেশি সেটা বেশি ঘন, অর্থাৎ তারপিন তেলের যে ঘন তার থেকে কাঁচ বেশি ঘন, এটা হচ্ছে কম ঘন, এটা হচ্ছে বেশি ঘন। তাহলে বেশি ঘন মানে কি? আলো বেশি বাঁকবে, কোন দিকে বাঁকবে? অবিলম্বের দিকে বাঁকবে। ঠিক আছে, তো আমরা এটাই জানি যে লঘু থেকে যখন ঘনতে যায় তখন আলোকরশ্মি কী হয়? অবিলম্বের দিকে বেঁকে যায়। এই দেখো লঘু এটা কম ঘন, মানে কি এটা লঘু থেকে ঘনতে যাচ্ছে, সো আলোকরশ্মি কী করবে? অবিলম্বের দিকে বেঁকে যাবে। এই জন্যই আমি এটাকে অবিলম্বের দিকে বাঁকিয়ে দিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো, তো অ্যান্সার আমাদের এইটা হবে 1.03 এবং দিকে বাঁকবে। এটা ভাগ করলে তোমার 1.03 পেয়ে যাবে। এই যে ভাগটা করলে, এখানে যদি ভাগ করো তুমি 1.03 পেয়ে যাবে, কিন্তু আমাদের ভাগ করারও দরকার নেই, কারণ দেখতে পাচ্ছি যে তারপিন তেলের সাপেক্ষে কাঁচ এর 1 গুণেরও বেশি। তাহলে 1 গুণ 1 আর গুণেরও বেশি মানে 0.03 বেশি, সেটা আমাদের ক্যালকুলেট করার দরকার নেই, এমনি আমরা দেখে বুঝতে পারছি। ঠিক আছে, যদি বলে 4 আর নিচে যদি দেয় 2, তাহলে 2-4-এর কত গুণ? 2 গুণ, সেইটাই তো ভাগ শেষ হচ্ছে। এখানেও এক্স্যাক্টলি ভাগ করলে তুমি যেটা পাবে সেটা 1-এর বেশি হবে, তো 1-এর বেশি এই একটাই অপশান আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, এর থেকে মানে ভেঙে আর সত্যি বোঝানো যায় না। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। এটা কিন্তু দারুণ প্রশ্ন ছিল। পরের প্রশ্ন দেখো, বলেছে নিম্নলিখিত থেকে সর্বোচ্চ যোজ্যতাযুক্ত মৌলটি বার করা। দেখো যোজ্যতার কনসেপ্ট কিন্তু শুধুমাত্র তোমাদের যে মডার্ন পিরিয়ডিক টেবিল আছে, আধুনিক পর্যায় সারণী আছে, সেই চ্যাপ্টারতে নেই। যোজ্যতা কিন্তু বেসিক্যালি 3টে চ্যাপ্টার অন্তর্ভুক্ত। তোমরা অ্যাটম অ্যান্ড মলিকিউলে কিন্তু যোজ্যতা পাবে। ঠিক আছে, এছাড়াও তোমরা কিন্তু মানে স্ট্রাকচার অফ অ্যাটমে তোমরা যোজ্যতা পাবে। ঠিক আছে, এছাড়াও তোমরা কিন্তু পাবে হচ্ছে তোমাদের যে ধাতু অধাতু আছে তার মধ্যে কিন্তু যোজ্যতা পাবে। সেই জন্য যোজ্যতা থেকে কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না, যোজ্য থেকে প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মাথা রাখবে। এবার এখানে বলেছে কোনটা সর্বোচ্চ যোজ্যতা, আমরা দেখতে পাচ্ছি এনই হবে। হ্যাঁ, এন। কেন এন হবে? দেখো নাইট্রোজেনের যে অ্যাটমিক নাম্বার সেটা কত? সেটা হচ্ছে আমরা জানি 7 হয়। অ্যালুমিনিয়ামের কত? আমরা জানি 13 হয়। ক্যালসিয়ামের কত? নিজেরা দেখো বারবার পড়তে না এগুলো কিন্তু অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, যদি তোমরা বারবার পড়ো তাহলে মুখস্থ হয়ে যায়। লিথিয়ামের যেমন আমরা জানি 2 হয়, মানে 2 + 1 মানে 3 হয়। এটা তোমাদের কত? ক্যালসিয়াম কত? ক্যালসিয়াম 20। এটা কত হবে তোমাদের? 3। তো এখানে আমরা ভাগ করব কি করে? 2 + 5। এখানে আমরা ভাগ করব কি করে? এটা হবে তোমাদের কি 2, 8, 3। এখানে আমরা ভাগ করব কি করে? 2, 8, 8, 2। 8 আর 2 10, 8 আর 2 10। ঠিক আছে, এখানে আমরা কীভাবে করব? 2 and 1। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সবথেকে শেষে আমাদের যে এন আছে, এনের দেখো শেষে 5 রয়েছে। কটা আছে এনের শেষে? এনের শেষে কী আছে?
দেখো 5 রয়েছে, ঠিক আছে। তো তোমরা বলবে যে সর্বোচ্চ যোজ্যতাযুক্ত, যোজ্যতা কাকে বলা হয়? যে পরিমাণ ইলেকট্রন এর সঙ্গে অ্যাড করা হয়, ভালো করে বুঝবে, বা যে পরিমাণ ইলেকট্রন এখান থেকে ত্যাগ করা হয় একে 8-এ পৌঁছানোর জন্য, তাকে আমরা বলি যোজ্যতা। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কত পাই? সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 3, ঠিক আছে। কত পাই আমরা? 3, ওকে। ক্যালসিয়াম এবং লিথিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কম। তুমি বলবো সেই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও তো তাই, অ্যালুমিনিয়াম হচ্ছে 3 যদি বার করে দেয় তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা তো 3, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের যোজ্যতা তো 3, তোমরা তো এইভাবে আমাকে বলতে পারো। মনে রাখবে অ্যালুমিনিয়াম হচ্ছে এমন একটা, সেটা কিন্তু ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখাতে পারে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম, তাই তো, না অ্যালুমিনিয়াম ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখায় না তা নয়। 1 মিনিট একটু ভাবতে দাও। অ্যালুমিনিয়াম, তাই তো, অ্যালুমিনিয়াম 13 মেলে অ্যালুমিনিয়াম হচ্ছে তোমাদের 13 নম্বর শ্রেণীতে অবস্থান করছে, তাই তো। 13 নম্বর শ্রেণী, হ্যাঁ 13 নম্বর শ্রেণী তোমাদের ট্রানজিশনাল মেটাল নয়, 12 নম্বর অবধি ট্রানজিশনাল মেটাল। তার মানে অ্যালুমিনিয়াম ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখায় না, সরি ফর দ্যাট, আমি একটু মিস্টেক করেছিলাম। অ্যালুমিনিয়াম কিন্তু ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখায় না, ঠিক আছে। অর্থাৎ পরিবর্তনশীল যোজ্যতা অ্যালুমিনিয়াম কিন্তু দেখায় না, কিন্তু নাইট্রোজেন দেখাতে পারে পরিবর্তনশীল যোজ্যতা, ঠিক আছে। অ্যালুমিনিয়াম কিন্তু দেখায় না, অ্যালুমিনিয়াম কিন্তু পরিবর্তনশীল যোজ্যতা দেখায় না। অ্যালুমিনিয়ামের ব্যালেন্স হচ্ছে ফিক্সড, সেটা হচ্ছে 3। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে মনে রাখবে নাইট্রোজেন পেন্টক্সাইড যেটা আছে, ঠিক আছে, নাইট্রোজেন পেন্টক্সাইড, এক্ষেত্রে নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 5। কারণ আমরা জানি যখন আমরা এরকম করে লিখি, কী লিখি, এইটা আমাদের 5 যোজ্যতার হয়, এটা আমাদের 2 যোজ্যতার হয়, এটা এদিকে চলে যায়, এটা এদিকে চলে যায়, সেই জন্যই আমরা বেসিক্যালি N2O5 লিখি। তো নাইট্রোজেনের যোজ্যতা কিন্তু কী হতে পারে? অধিক হতে পারে। নাইট্রোজেনের যোজ্যতা 3, নর্মালি নাইট্রোজেনের যোজ্যতা 3ই থাকে, কিন্তু নাইট্রোজেনের যোজ্যতা 5ও হতে পারে, ঠিক আছে। সো নাইট্রোজেনের যোজ্যতা কিন্তু অন্যরকম হতে পারে। তো ওই জন্য এখানে বলেছে সর্বাধিক যোজ্যতাযুক্ত মৌল কোনটা, সেটা হচ্ছে নাইট্রোজেন। বাহ, শিফটটা বেশ ট্রিকি শিফট, ভালো লাগছে করে, ঠিক আছে। দ্য অ্যান্সার উইল বি দিস। ক্লিয়ার হয়েছে? আর এদের যোজ্যতা দেখতেই পাচ্ছি, এটা 2, এটার 1, এটা 3, এটা হচ্ছে 5 হওয়া উচিত ছিল, বাট 5 নয়, কারণ 5 হচ্ছে বেশি, মানে দেখো 4-এর বেশি হয়ে গেলে, ধরো 1 2 3 আছে, এগুলি হচ্ছে এদের যোজ্যতা, কিন্তু 4-এর যখন বেশি হয়, ধরো 5 হলো, তখন আমরা কী করি, 8 থেকে 5কে বাদ দিই, তার মানে 3 হচ্ছে এর যোজ্যতা। 6 হলো, তখন আমরা 8 থেকে 6কে বাদ দিই, সো 2 হচ্ছে এর যোজ্যতা। 7 হলো, তখন 8 থেকে 7কে বাদ দিই, তো 1 হচ্ছে এর যোজ্যতা, ঠিক আছে। মানে 1 2 3, 3 2 1 এইভাবে আসে। আর 4 হচ্ছে কার্বনের যোজ্যতা, কার্বনকে আমরা টেট্রাভ্যালেন্ট বলি, এবং এই যোজ্যতার কারণে কিন্তু কার্বন সমযোজী, ঠিক আছে। কার্বন কিন্তু সমযোজী যৌগ গঠন করে, ওকে, একটা ইউনিক জিনিস এটা। 4-এর ক্ষেত্রে ইউনিক জিনিস। 4-এর ক্ষেত্রে কী হয়, 4-এর ক্ষেত্রে 4টে ও ছাড়তেও পারে, আর 4টেও গ্রহণও করতে পারে, ইদার ওয়ে ইজ পসিবল, ঠিক আছে, 4-এর ক্ষেত্রে। কিন্তু 4-এর কম হলে ওইগুলি ওর যোজ্যতা, আর 4-এর থেকে বেশি হলে আমরা 8 থেকে বিয়োগ করতে থাকি, ঠিক আছে। তো সেই অর্থে আমাদের 3 হওয়া উচিত ছিল, বাট নাইট্রোজেন কিন্তু মানে অন্য ধরনের যে বিভিন্ন টাইপের যোজ্যতা সেটা দেখায়, এবং সেক্ষেত্রে 5, তবে একটাই কেসে হয়, নাইট্রোজেন পেন্টক্সাইড হচ্ছে স্পেশাল কেস যেখানে এটা দেখা যায়, ঠিক আছে। মনে পড়লো আমার, বলে দিলাম তোমাদের। নেক্সট হলো পরেরটাতে। বিগত বছরে বহুবার এই ধরনের প্রশ্ন এসছে হিটের ফর্মুলা দিয়ে, অর্থাৎ ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট যেমন আছে, তেমন হিটিং এফেক্ট অফ কারেন্টও আছে। তো এই ফর্মুলা দিয়ে প্রচুর প্রশ্ন তোমাদের এসছে। বলছে যে নিম্নলিখিত কোন সূত্রটি তড়িৎ প্রবাহের কারণে পরিবাহিত উৎপন্ন তাপকে উপস্থাপনা করে না, জিজ্ঞেস করেছে। ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, বাট খুব কমন কোশ্চেন্স। দেখো হিটের যে ফর্মুলা হয় সেটা হচ্ছে I²R/T, ঠিক আছে। অর্থাৎ আমরা জানি যে I²/R, এটা কিন্তু আমাদের পাওয়ারের ফর্মুলা হয়। আর পাওয়ারের ফর্মুলার সাথে যদি আমরা টাইমকে ইনটু করি, তাহলে আমরা পাই ইলেকট্রিক এনার্জি। এনার্জির ফর্মুলাই হচ্ছে পাওয়ার ইনটু টাইম। শক্তির ফর্মুলা কি? ক্ষমতা ইনটু সময়, ঠিক আছে। তো এটা হচ্ছে সেই ক্ষমতা, আর এটা হচ্ছে, জাস্ট মিনিট, হোয়াট হ্যাপেন্স, হ্যাঁ, তো এটা হচ্ছে তোমাদের সেই কি, এটা হচ্ছে তোমাদের সেই টাইম ইনটু টাইম। এটা করলে আমরা কী পাই? আমরা পাই হচ্ছে শক্তি, ঠিক আছে, ক্ষমতা ইনটু টাইম। তো মনে রাখবে ক্ষমতা ইনটু টাইম করলেও আমরা কিন্তু শক্তিকেই পাবো, আর হিট একটা টাইপের শক্তিই হয়। তো হিটের ফর্মুলা হচ্ছে I²RT, ঠিক আছে। এই জন্যই দেখো এখানে দেখো পাওয়ারের সাথে, দেখো খেয়াল করো, এটাও পাওয়ারের ফর্মুলা, পাওয়ারের সঙ্গে দেখো টাইমকে ইনটু করেছে। এটাও খেয়াল করো, পাওয়ারের সাথে দেখো টাইমকে ইনটু করেছে, দেখো পাওয়ারের সাথে দেখো টাইমকে ইনটু করেছে। এই যে এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা, দেখো পাওয়ারের সাথে টাইমকে ইনটু করেছে। এটাও দেখো পাওয়ারের সাথে টাইমকে ইনটু করেছে, এটা পাওয়ারের ফর্মুলা তো V²/R। এটা দেখো পাওয়ারের ফর্মুলা, যখন ভোল্টেজ আর কারেন্ট দেওয়া থাকবে তখন পাওয়ারের ফর্মুলা হচ্ছে VI, তার সঙ্গে কী করেছে? টাইমকে ইনটু করেছে। এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। পাওয়ারের 3টে ফর্মুলা হয়,
ভি স্কোয়ার বাই আর, আর একটা কী হয় আই স্কোয়ার ইন্টু আর, আর কী হয় ভিআই। এই তিনটেই হচ্ছে পাওয়ারের ফর্মুলা। এই তিনটের সাথে তুমি যদি ইন্ডিভিজুয়ালি টিকে ইন্টু করো তুমি কী পেয়ে যাবে, তুমি হিট পেয়ে যাবে, কারণ হিট হচ্ছে একটা টাইপের শক্তি। তো হিটের ফর্মুলা মেনলি আমাদের হয় এইটা, মানে এই যে এইটা দিয়ে আমরা প্রকাশ করি, কিন্তু হিটের এই তিনটে ফর্মুলাই আছে, ঠিক আছে? যেমন পাওয়ারের তিনটে ফর্মুলা আছে, হিটেরও তিনটে ফর্মুলা আছে। ক্লিয়ার? এটা কিন্তু নয়। ওকে, পরেরটা চলো। এটা তোমাদের 15 দাগ হচ্ছে। পরের প্রশ্ন বলছে অঙ্গারীকরণ বা কার্বনাইজেশন হলো একটা শব্দ যা দীর্ঘ সময় ধরে মৃত উদ্ভিদকে ড্যাশে রূপান্তরিত করার প্রক্রিয়াকে বর্ণনা করে। দেখো, কার্বনাইজেশন মানে হচ্ছে বেসিক্যালি জীবদেহকে কার্বনে প্রক্রিয়াজাত করার, মানে প্রক্রিয়াকরণ করার পদ্ধতি, ঠিক আছে? তো অ্যান্সার উইল বি হিয়ার কয়লা। কয়লা কেন? কারণ কয়লা হচ্ছে কার্বন, কয়লা হচ্ছে বেসিক্যালি কি কার্বন। সো মৃতদেহকে কয়লায় পরিণত করা মানে কার্বনে কনভার্ট করা, এই জন্য একে কার্বনাইজেশন বলা হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন 16 দাগে আমাদের ছিল, জাস্ট জেনে রাখো। পরেরটায় চলো। পরের প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি তোমাদের যে ভিডিও দিয়েছিলাম মনে করে দেখো উদ্ভিদ কলা, তাতে আমি তোমাদের আলোচনা করেছিলাম রিডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন আর ডিডিফারেন্সিয়েশন। মনে করে দেখো তোমাদের যে পেড ক্লাস আছে তাতে আমি তোমাদের 3টে টার্ম আলোচনা করেছিলাম, ডিফারেন্সিয়েশন, রিডিফারেন্সিয়েশন, ডিডিফারেন্সিয়েশন, ঠিক আছে? বিভেদীকরণ, পুনর্বিভেদীকরণ, বিভেদীকরণ রোধ, ঠিক আছে, বা অবিভেদীকরণ। এই 3টে জিনিসের ওপর কিন্তু কোশ্চেন্স আসে। দেখো তার প্রমাণ হচ্ছে এইটা। তো উদ্ভিদে ভাজক কলার কোষগুলোর ওপর এমন একটি প্রক্রিয়া দেখা যায় যেখানে তারা তাদের বিভাজন ক্ষমতা হারিয়ে এবং স্থায়ী গঠন এবং আকার লাভ করছে এবং বিশেষ কার্য সম্পাদন করার ক্ষমতা অর্জন করছে। এই প্রক্রিয়াটাকে কী বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। অ্যান্সার হবে তোমাদের ডিফারেন্সিয়েশন। এই যে দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ভাজক কলার যে কোষ থাকে না, তারা মেনলি সজীব কোষ হয়, ঠিক আছে? ভাজক কলার যে কোষ হয় তারা মেনলি কেমন কোষ হয়, ছোটো প্যারেনকাইমা করে এঁকে দিচ্ছি। ভাজক কলার যে কোষ হয় তারা মেনলি সজীব কোষ হয়, ঠিক আছে? তারা মেনলি কেমন কোষ হয়? সজীব কোষ হয়, এবং বড় বড় নিউক্লিয়াস এতে দেখা যায় বেসিক্যালি, ঠিক আছে? সজীব কোষ হয়। এই কোষগুলো কী হচ্ছে, যেমন ধর এই কোষগুলো থেকে আমাদের জাইলেম উৎপন্ন হচ্ছে, এই কোষগুলো থেকে আমাদের ফ্লোয়েম উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তো এই জাইলেম আর ফ্লোয়েম কী? এই জাইলেম আর ফ্লোয়েম কী? এই জাইলেম আর ফ্লোয়েম তো বেসিক্যালি পরিবহন কলাই না। তার মানে ভাজক কলা কাকে বলা হয়? যারা বিভাজিত হবে মাইটোসিস পদ্ধতিতে এবং দেহের বৃদ্ধি ঘটাবে। এবং এরা যখন দেখো এইখানে ধরো কিছু ভাজক কলার কোষ থেকে গেছিলো, এরা ট্রান্সফার হচ্ছে কিসে? জাইলেম আর ফ্লোয়েমে ট্রান্সফার হয়ে যাচ্ছে, হয়ে কী করছে? এরা আর বিভাজন হচ্ছে না, এরা বিভাজন করছে না, এরা তেমন স্থায়ী কলায় পরিণত হচ্ছে। আমরা একে পার্মানেন্ট টিস্যু বলি, ঠিক আছে? জটিল পার্মানেন্ট টিস্যু বলি একে, ঠিক আছে? এবং এরা কী করছে? এরা বেসিক্যালি জল পরিবহনে লেগে পড়ছে। আর এ কী করছে? এও স্থায়ী কলায় কনভার্ট হয়ে যাচ্ছে, হয়ে কী হচ্ছে? এ কিন্তু খাদ্য পরিবহনে লেগে যাচ্ছে, ঠিক আছে? এ কী করছে? খাদ্য পরিবহনে লেগে যাচ্ছে। তার মানে এরা স্পেশাল কাজ পেয়ে যাচ্ছে। এই যে স্পেশাল কাজ পেলো, আর খেয়াল করে দেখো এরা কিন্তু আর ভাজক কলার আকৃতিও নিচ্ছে না। দেখো জাইলেমকে তুমি যদি দেখো, জাইলেমকে তুমি এরকম টিউব আকারে দেখতে পাবে, ঠিক আছে? ফ্লোয়েমকে যদি তুমি দেখো, ফ্লোয়েমকে তুমি মাঝখানে মাঝখানে এরকম তুমি দেখতে পাবে, এরকম সিপ প্লেট দেখতে পাবে ফ্লোয়েমের মাঝখানে মাঝখানে, ঠিক আছে? ফ্লোয়েমের মাঝখানে মাঝখানে কী দেখতে পাবে? এরকম সিপ প্লেট দেখতে পাবে, ঠিক আছে? তো এটা কী হচ্ছে? স্পেশাল গঠন পাচ্ছে ওরা, ঠিক আছে? তো এইটাই বলছে এখানে, দেখো স্থায়ী গঠন পাচ্ছে আর আকার লাভ করছে এবং বিশেষ একটা কার্য সম্পাদন করার ক্ষমতা অর্জন করছে। এটাকে আমরা কি বলি? ডিফারেন্সিয়েশন বলি। অনেক সময় কী হয়, প্রয়োজনে এই কোষগুলো আবার ভাজক কলা স্তরে ফিরে আসতে পারে, তখন আমরা তাকে বলি রিডিফারেন্সিয়েশন। আবার প্রয়োজনে তারা বিভাজন ক্ষমতা হারিয়ে পুনরায় আগের স্টপে ফিরে যেতে পারে, তাকে আমরা বলছি ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? ডিটেলস ওখানে আলোচনা করা আছে। চলো নেক্সট পরেরটা, এটা 16 নম্বর। হ্যাঁ মাফ করো, সরি, এটা 16 নম্বর না, এটা 17 নম্বর। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা বেসিক্যালি ইউটিউবে যারা পড়ায় তাদেরকে টিচার বলে মনে করে না, ঠিক আছে? তাদেরকে মনে করে বাড়ির চাকর বাকর, সেই মানেই তারা এই ধরনের কথাবার্তা বলে। আসলে কি, সামনে তো নেই, তো যা খুশি কমেন্টে ঝেড়ে দেওয়া যায়। এটা হচ্ছে ব্যাড মেন্টালিটি, বাজে মানসিকতার পরিচয় দেয়। তোমার পরিবারও এই জন্য ঝামেলা হতে পারে তোমার এই মেন্টালিটির জন্য, এই জন্য আমি বারণ করলাম ব্যাপারটা, ঠিক আছে? চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন তোমাদের বলছে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য বিয়োজন বিক্রিয়া নয়? তার মানে দেখো বিয়োজন বিক্রিয়া বার করতে বলেনি, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য বিয়োজন বিক্রিয়ার উদাহরণ কোনটা, উদাহরণ কোনটা জিজ্ঞেস করেছে। অর্থাৎ কোন বিক্রিয়াটায় বিয়োজন হচ্ছে এবং তড়িতের ফলে হচ্ছে, সেইটা জিজ্ঞেস করেছে। গুড কোশ্চেন্স।
ঠিক আছে, প্রত্যেকটার জিনিস তোমাদের আলোচনা করা উচিত, কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু আলোচনা করা উচিত। চলো বলো নিজেরা। পরের প্রশ্ন, নিচের কোনটি, জাস্ট এ মিনিট। আচ্ছা, আগের পার্টটা তোমরা শুনতে পেয়েছো কি? আই এম রিয়েলি সরি, কারণ মাঝখানে ভিডিওটা একটি বিক্ষেপ ঘটেছিল। একবার চেক করে নিচ্ছি, দাঁড়াও। এই ভিডিওটার আগে যেটা বলেছি সেটা তোমরা শুনতে পেয়েছো কেন, নাহলে আমাকে আরেকবার ফার্দার বলতে হবে। রিয়েলি সরি ফর দ্যাট। দাঁড়া 1 মিনিট। ওকে, হ্যাঁ, ভিডিও রেকর্ড হয়েছে, সরি। চলো, তোমাদের বলছি তাহলে আমরা অ্যান্সার কী করবো, এখানে অ্যান্সার আমরা বলে দেবো ডাইরেক্ট, কারণ আগের পার্টটা আমি তোমাদের বলেছি। অ্যান্সার কী হবে, এটা আমাদের অ্যান্সার হবে। আমরা জানি যে জলকে যখন আমরা ভাঙি H2O, তখন আমরা সেক্ষেত্রে ব্যবহার করি হচ্ছে তড়িৎ। কাকে ব্যবহার করি? তড়িৎকে ব্যবহার করি। এবং তড়িৎ বিশ্লেষণের ফলে কিন্তু জল হাইড্রোজেন এবং অক্সিজেনে কিন্তু ব্রেকডাউন হয়। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। আমরা জানি যে পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? আমরা হিটকে ব্যবহার করি, তবেই সেটা পটাশিয়াম ক্লোরাইড এবং এই যে তোমাদের অক্সিজেনে কিন্তু ডিভাইড হয়। আচ্ছা, জিঙ্ক কার্বনেটের ক্ষেত্রে আমরা হিটকে ব্যবহার করি। এটা এনসিইআরটিতে আছে। এনসিইআরটিতে তোমরা যদি যাও, তোমাদের যে কেমিক্যাল রিয়াকশানের যে সমীকরণের যে চ্যাপ্টার আছে, তার যে অনুশীলনী আছে তাতে আছে। এটা আমি তোমাদের মক টেস্টে দেবো বলে আমি তোমাদের নর্মাল যে পেড ক্লাস আছে তাতে উদাহরণটা রাখিনি, কারণ মক টেস্টে আমি দেবো ভেবেছিলাম। ঠিক আছে, তো এখানে করে দিচ্ছি তোমাদের ZnO এবং CO2। মক টেস্ট এখন আমাদের শুরু হয়নি, এইবার শুরু হবে, কারণ অলরেডি টাইম অনেক হয়ে গেছে, যেহেতু কোর্স চলছিল ওই জন্য শুরু করা যায়নি। তো জিঙ্ক কার্বনেট, এটা হিট দিলে জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এইটা কিন্তু সলিড, এটা কিন্তু তোমাদের সলিড, আর এইটাও কিন্তু সলিড, এটা কিন্তু তোমাদের গ্যাস। ঠিক আছে, আচ্ছা, এইখানে এটা কি, এটাও একটু বলে দিই। অনেকে বললো স্যার ওটা বললেন না তো। এটা হচ্ছে তোমাদের পটাশিয়াম ক্লোরাইড, এটা কিন্তু তোমাদের সলিড। ঠিক আছে, তাহলে এটা কি, এটাও তোমাদের সলিড। এটা কি, এটা তোমাদের গ্যাস। ওকে ওকে ওকে, এটা তোমাদের গ্যাস, দিস ইজ ইয়োর গ্যাস, এটা গ্যাস বলে ধরে নাও। আচ্ছা, AgBr এক্ষেত্রে কী হয়? এক্ষেত্রে লাইট ব্যবহার করা হয়। ঠিক আছে, সূর্যালোককে ব্যবহার করা হয় এক্ষেত্রে হিট ব্যবহার করা না, লাইটকে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং কী হয়, এটা ব্রোমিন এবং তোমাদের সিলভারে, এটা সিলভার ব্রোমাইড, ব্রোমিন এবং সিলভারে কী হয়, এটা ডিভাইড হয়ে যায়। হলো ক্লিয়ার? ইয়েস ও নো বলো। আচ্ছা, আরও দুটো জিনিস আছে যারাও এতে ডিভাইড হয়, যেমন NaClকেও তুমি যদি তড়িৎ দাও, ঠিক আছে, এটা কিন্তু Na আর Cl এ বিশ্লিষ্ট হয়ে যায়। ঠিক আছে, সিমিলারলি তোমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, একেও তুমি তড়িৎ দিতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু কিন্তু Al এবং অক্সিজেনে কিন্তু ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, এগুলো সব তড়িৎ দ্বারা হয়। ওকে, আর এই যে ব্যাটা, এই দুটো হিট, আর এই হচ্ছে লাইট। ওকে, চলো নেক্সট পরেরটাতে। পরেরটা দেখো, ভালো প্রশ্ন। এটা রিপনের প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি। রিপনের যে ক্লাস, রিপন আমাদের স্টুডেন্ট অ্যাকচুয়ালি, ও আমাকে এই পিডিএফটা পাঠিয়েছিল। থ্যাংক ইউ রিপন তার জন্য। রিপন হীরা মেবি ওর নাম। তো বলেছে যে নিম্নলিখিত কোনগুলি মৃদু অম্ল। ঠিক আছে, তো HCl, CH3, COOH, H2SO4, HNO3, H2CO3 এবং H2SO3। ঠিক আছে, চলো অ্যান্সার দাও। মৃদু অম্ল জিজ্ঞেস করেছে, কোনগুলো মৃদু অম্ল। অ্যান্সার দেখে নাও, আমি তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি। দেখো, HCl এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তীব্র। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যাসিটিক অ্যাসিড, মৃদু। এটা হচ্ছে তোমাদের H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটা তীব্র, সালফিউরিক অ্যাসিড অত্যন্ত তীব্র হয়। HNO3 নাইট্রিক অ্যাসিড, তীব্র। কার্বনিক অ্যাসিড, এটার নামটা আমি লিখে দিচ্ছি, কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, এটা মৃদু অ্যাসিড হয়, এটা মৃদু। আর এটা হচ্ছে তোমাদের সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। ঠিক আছে, এটাও তোমাদের মৃদু অ্যাসিড হয়। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এখানে দেখো বলেছে এইটা অ্যান্ড এইটা, কিন্তু আরও তো রয়েছে মৃদু, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, দেখি একটুখানি। আচ্ছা, ঘটনা এটা ঘটছে, সেটা কম্বিনেশন পাচ্ছে না। তার মানে দেখো, এর সাথে এটাকে অ্যাড করে দিয়েছে, এই লাইন তো হতে পারে না, কারণ এই দুটো তো নয়, এটাও নয়, এটাও নয়, এটা ঠিক আছে। এখানে দেখো, এখানে এইটাকে অ্যাড করে দিয়েছে, এটা তো নয়। এটাতে দেখো, এটা আর এটা অ্যাড করেছে, এটা নয়। তার মানে এখানে অ্যান্সার আর একটা হওয়া উচিত ছিল, সেটা হচ্ছে কোনটাকে নিয়েছে, কার্বনিক অ্যাসিড নিয়েছে, সালফিউরিক অ্যাসিডকে নিতে পারতো। ঠিক আছে, এটাও একটা মৃদু অ্যাসিড, বাট এখানে কম্বিনেশন পাচ্ছে না বলে এটাকে অ্যান্সার করেছে। ঠিক আছে, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটা আমাদের 19 দাগের প্রশ্ন, আগেরটা আমাদের 18 দাগের প্রশ্ন ছিল। পরেরটা চলো।
দেখো একটু আগে যে টপিকটা আমি আলোচনা করে দিয়েছি তার উপর বেস করে দেখো প্রশ্ন এসছে। আমি তোমাদের 1 2 3 বলে লিখেছিলাম অবতল দর্পণের ক্ষেত্রে। পজ করে অ্যান্সার দাও, আমি অ্যান্সার বলে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে তোমাদের বক্ররেখা থেকে দূরে। আমি একটু আগে তোমাদের বলেছি এই যদি আমাদের অবতল দর্পণ হয়, ঠিক আছে, আর এইটা যদি আমাদের ধরো এইটা আমাদের এফ, এটা কি, এটা হচ্ছে আমাদের সি, ঠিক আছে, এই দুটো থাকে আমাদের। তো তুমি যদি কোনো বস্তুকে, দেখো তুমি যদি কোনো বস্তুকে এইখানে বসাও বা এখানে বসাও বা এখানে বসাও, এই তিনটে জায়গায় বসাও, তুমি কেমন প্রতিবিম্ব পাবে? 1 2 আর 3 তুমি পাবে বড় প্রতিবিম্ব। তুমি কেমন প্রতিবিম্ব পাবে? বড়। তার মানে 1 নম্বরে তুমি পাবে অসৎ, আর এই বাকি এই দুটোতে তুমি পাবে সৎ। সি এর ওপরে যদি তুমি কোনো বস্তুকে বসাও 4 নম্বর কেসে, তুমি সেম আকারের প্রতিবিম্ব পাবে, সেম সাইজ প্রতিবিম্ব পাবে, কিন্তু প্রতিবিম্ব উল্টো হবে। তার মানে প্রতিবিম্ব সৎ প্রতিবিম্ব হবে। এরপর আরও দুটো থাকে, 5 আর 6। 5 হচ্ছে সি এর ঠিক পরে, 6 নম্বর হচ্ছে সি এর থেকে অনেক দূরে। এই দুটো ক্ষেত্রে তুমি ছোট প্রতিবিম্ব পাবে। কেমন প্রতিবিম্ব পাবে? ছোট। আর ডেফিনেটলি তুমি কেমন প্রতিবিম্ব পাবে? সৎ প্রতিবিম্ব পাবে। ঠিক আছে, ছোট এবং সৎ। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? বক্রকেন্দ্র থেকে তুমি যত দূরে যাবে তত তুমি ছোট প্রতিবিম্ব পেতে আরম্ভ করবে। ছোট মানে হচ্ছে খর্বকায়। এইসব লেখে এরা বাংলা, ঠিক আছে, ডাইরেক্ট ছোট লিখতে পারে না। অবশিষ্ট মানে হচ্ছে উল্টো, ডাইরেক্ট উল্টো লিখতে পারে না। সৎটা নয়, ঠিক আছে, ঠিক আছে, সৎ মানে হচ্ছে রিয়েল ইমেজ, সৎ হচ্ছে রিয়েল। রিয়েল, উল্টো এবং ছোট তুমি প্রতিবিম্ব পাবে। দেখো মনে রাখবে সৎ প্রতিবিম্ব সবসময়ের জন্য উল্টো হয়। এবার সৎ প্রতিবিম্ব বড় বা ছোট দুই টাইপের হয়, বাট এখানে আমরা দেখতে পাবো যে সৎ প্রতিবিম্ব ছোট উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? মানে ছোট বড় দুটোই উৎপন্ন হয়। তেমন তোমরা দেখতে পেলে যে 3 নম্বর আর 4 নম্বরে কী হয়? সৎ প্রতিবিম্ব বড় প্রতিবিম্ব হয়। সরি 3 নম্বর বলছি, 2 আর 3, এই যে এইটা, এই যে লিখে দিয়েছিলাম আমি, 2 আর 3 বড় আর সৎ হয়। ঠিক আছে, আর 1 নম্বরে বড় আর অসৎ হয়। তো এই পার্টটাকে একটু মনে রাখবে, এর ওপর বেস করে প্রচুর প্রশ্ন আসে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। এটা তোমাদের 20 নম্বর দাগ ছিল। পরেরটা চলো। 21 নম্বর দাগের প্রশ্ন বলছে নিচের কোনটি সংযোজন বিক্রিয়ার উদাহরণ? দেখো সংযোজন বিক্রিয়া বেসিক্যালি কী হয়? দুটো যোগ হয়ে একটা নতুন পদার্থ তৈরি হয়, এটাকে আমরা বলি সংযোজন বিক্রিয়া। 2 বা তার বেশি পদার্থ যোগ হয়ে একটা নতুন পদার্থ তৈরি করছে, তাকে আমরা বলি সংযোজন। বিয়োজন কাকে বলা হয়? একটা পদার্থ ভেঙে 2 বা তার অধিক পদার্থ তৈরি হচ্ছে, তাকে আমরা বলি বিয়োজন। তো খেয়াল করে দেখো, এটাতে দুটো পদার্থ তৈরি হচ্ছে, এটাতেও দুটো, এটাতেও দেখো দুটো পদার্থ তৈরি হচ্ছে, কিন্তু এইটাতে খেয়াল করো, এইটাতে খেয়াল করো, এটাতে কী হচ্ছে? এটাতে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ দুটো পদার্থ যুক্ত হয়ে একটাই পদার্থ তৈরি হচ্ছে। ঠিক আছে, তো কারেক্ট আনসার ওটাই হবে। এই যে দুটো গ্যাস, খেয়াল করো, দুটো গ্যাস, NH3 অ্যামোনিয়া, এটাও গ্যাস। তো দুটো গ্যাসে গ্যাসে একটা গ্যাস তৈরি হচ্ছে, এটা হচ্ছে, এইটাকে আমরা কী বলছি? এটাকে আমরা বলছি সংযোজন, কম্বিনেশন। ঠিক আছে, আচ্ছা এগুলো কি? এটা হচ্ছে বিয়োজন। আর একটু আগে এটার এক্সাম্পল আমি দিয়েছি, এটা কী বিয়োজন বলো তো? তড়িৎ বিয়োজন, তাই না? এটা হচ্ছে কী বিয়োজন? এটা হচ্ছে তড়িৎ বিয়োজন। এটা দেখো, এটা কি? এটা তাপীয় বিয়োজন, থার্মাল ডিকম্পোজিশন। একটু আগে দেখো জিঙ্ক কার্বনেট, তাপীয় বিয়োজন। অর্থাৎ দেখো একটা ইনফরমেশান জানলে তুমি এখানে দুটো কোশ্চেনে অ্যান্সার দিয়ে আসতে পারছো। যেমন তুমি লাইটের ক্ষেত্রে দেখলে একটা জানলে তুমি 4-5টা কোশ্চেনে অ্যান্সার দিয়ে আসতে পারছো। তার মানে তুমি ভাবো, তুমি যদি কোনো ব্যাংকে বা কোথাও, মানে ব্যাংকে চাকরি করছো বলছি না, কোথাও ধরো তুমি প্রাইভেট ব্যাংকে চাকরি করছো, যেখানে বসে গালাগালি তোমাকে শুনতে হচ্ছে, হজম করে নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই সময় যখন বস তোমাকে গালাগাল দেবে, তখন তুমি কী করবে জানো তো? তুমি বসে বসে মনে মনে ভাববে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আলোর কী কী চ্যাপ্টার আমি আজকে পড়েছি বা বাড়ি গিয়ে পড়বো। ওটা তখন কানে ঢুকবে না, তুমি জাস্ট তোমার মস্তিষ্কে ওইটা চলবে। ঠিক আছে, এরকম আমাকে অনেক স্টুডেন্ট ফোন করে বলে যে স্যার যে পরিস্থিতিতে আছি সেখানে পড়াশোনা করা যাচ্ছে না। ডেফিনেটলি, অবশ্যই বলা সহজ, করা ডেফিনেটলি কঠিন, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা করলে পুরোটা হবে বলছি না, কিন্তু 2% তো হবে। সেই জন্য ওই 2%টাই এনাফ। ওটাও চেষ্টা করো, ওই 2%টা পরের দিন 4% হবে, তারপর দিন 10% হবে, এরকম করে বাড়তে থাকবে। ঠিক আছে, গেইনিং পাওয়ারটা বাড়তে থাকবে। সেই জন্য চেষ্টা করতে হবে, পদক্ষেপটা জরুরি, স্টেপ ইনিশিয়েশনটা জরুরি, তারপর দেখবে আপনিতেই এগিয়ে যাবে। ঠিক আছে, ছোটোবেলায় বাবা মা সাইকেল চালানো শেখাতো না, বা দিদি বা দাদা কেমন করতো? তোমাকে ধরে খাই দিয়ে এগিয়ে যেত, আর তুমি নিজেই প্যাডেল করতে। তো ওই চালানোটা একবার স্টার্ট করাটা জরুরি, এটা আমি বারবার বলবো। ঠিক আছে, আচ্ছা এইটা দেখো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং Na, আমরা জানি দেখো ম্যাগনেসিয়ামের থেকে Na হচ্ছে বেশি রিয়াক্টিভ। তো এ কী করে? এ ম্যাগনেসিয়ামকে সরিয়ে দিচ্ছে, ক্লোরিনকে দেখো এখান থেকে বার করে দিচ্ছে, দিয়ে নিজে ঢুকে পড়ছে। এটা কি? এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে,
এমজিকে তুমি বের করে দিচ্ছ বাইরে, আর তার জায়গায় দেখো এনে ঢুকে পড়ছে, দেখো এনে তার জায়গায় ঢুকে পড়ছে। ক্লোরিনের ঘরে ম্যাগনেসিয়াম ছিল কিন্তু এনে চলে গেছে, আর ম্যাগনেসিয়াম একা পড়ে রয়েছে। এটাকে আমরা কী বলি? প্রতিস্থাপন বলি। কেন এটা হয়? কারণ এনে হচ্ছে বেশি রিয়াক্টিভ কার থেকে? ম্যাগনেসিয়ামের থেকে। সেই জন্য ম্যাগনেসিয়ামকেও ঘর থেকে বার করে দিতে পারে। ঠিক আছে, এটা সম্ভবত 22 নম্বর দাগ হচ্ছে, আমি চেক করে নিচ্ছি, তোমাদের পিডিএফে দাগ নম্বর সব ঠিকঠাক থাকবে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে যে ড্যাশ বড় চর্বিযুক্ত গুটিকাগুলোকে, গ্লোবিউল মানে গুটিকা, বাবা কি বাংলা করেছে, উৎসেচকগুলোকে কী করছে? আরও কার্যকরভাবে কাজ করার সুযোগ দেয়। মানে কিছু আমাদের শরীরে আছে, আমাদের পাকস্থলীতে আছে, অ্যাকচুয়ালি পাকস্থলী নয়, ক্ষুদ্রান্তে কাজ করে। ঠিক আছে, ক্ষুদ্রান্তে এক ধরনের রস আসে যেটা কি করে? বড় ফ্যাট গ্লোবিউলগুলোকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে ছোট মিজল দানায় পরিণত করে। তোমাদের আমি কিন্তু এটা পড়িয়েছি, যদি এনসিইআরটিতে মিজল দানা বলে কিছু নেই, কিন্তু বড় ফ্যাটের কোনাগুলো গ্লোবিউল সেগুলো ভেঙে ছোট ছোট দানায় পরিণত হয়, তাকে মিজল দানা বলে। এবং এটা কেন হয়? যাতে তোমাদের যে অন্যান্য উৎসেচক আছে, ঠিক আছে, যেমন লাইপেজ, সে কাজ করতে পারে। কারণ আমরা জানি লাইপেজ কী করে? লাইপেজ হচ্ছে তোমাদের ফ্যাটকে ভাঙে। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? পিত্ত লবণ হবে। বাইল সল্ট উৎপন্ন হয় কিন্তু লিভারে, কিন্তু জমা থাকে, উৎস কোথায়? উৎস হচ্ছে লিভার, কিন্তু জমে কোথায়? জমে কিন্তু তোমাদের গল ব্লাডারে। ঠিক আছে, এটা মনে রাখবে। তো অ্যান্সার হবে তোমাদের পিত্ত লবণ বা বাইল সল্ট। পিত্ত লবণে কিন্তু কোনো উৎসেচক থাকে না। পিত্ত লবণ কী করে? জাস্ট এগুলোকে ভেঙে দেয়, এবং লিভারে কিন্তু কী করে? ওর উৎস, এবং জমে কোথায়? গল ব্লাডারে জমে। ঠিক আছে, তো টোটাল তোমাদের এই 22টা প্রশ্নই ছিল, আগেটা 21 নম্বর ছিল, এটা 22টা প্রশ্ন, টোটাল 22 নম্বর দাগ অবধি ছিল। আমাদের কিন্তু যে পেড কোর্স চলছে তাতে কিন্তু মক টেস্ট আছে। আমি একটা কথা বলি, মক টেস্ট এখনও দেওয়া হয়নি, এটা নো ডাউট, বাট আছে মক টেস্ট। 8670838797 এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আছে। অর্থাৎ আমাদের চ্যাপ্টারগুলো এখন তো তৈরি হচ্ছে, এখন মানে হয়ে গেছে মেবি। দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের কেমিস্ট্রি কিন্তু খতম হয়ে গেছে, কেমিস্ট্রি আমাদের শেষ, টোটাল কেমিস্ট্রি আমাদের শেষ। ঠিক আছে, আমাদের এখন লাইফ সায়েন্স চলছে, মানে বায়োলজি বেসিক্যালি বলতে পারো, বায়োলজি চলছে। এবং তারপর আমাদের কিন্তু ফিজিক্স, আমাদের কিছু চ্যাপ্টার বাকি আছে, তার মধ্যে ফিজিক্স একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে ম্যাগনেট। ঠিক আছে, তো ম্যাগনেট বাকি আছে, এছাড়াও তোমাদের গতি, বল, এই চ্যাপ্টারগুলো বাকি আছে। এখন আমাদের কেমিস্ট্রি কিন্তু খতম, লাইফ সায়েন্স আমাদের প্রায় খতমের পথে, আর 5টা ভিডিও আসলে লাইফ সায়েন্স খতম হয়ে যাবে। তার মধ্যে হেরিডিটির ভিডিও আসবে, আর তোমাদের পরিবেশের একটা পার্ট আছে, আওয়ার এনভায়রনমেন্ট, ওটা একটা ভিডিও আসবে, আর তোমাদের রেচনের ওপর ভিডিও আসবে। লাইফ সায়েন্স খতম হয়ে যাবে। ফিজিক্সে আমাদের 90% খতম হয়ে গেছে, 10% বাকি আছে, তার মধ্যে মেজর একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেটটা একটু টাফ চ্যাপ্টার, ওই জন্য একটু পরে করিয়েছি, মানে করবো বলে ভেবেছি। ঠিক আছে, এবার এই চ্যাপ্টারগুলোর ওপর যা যা চ্যাপ্টার আছে প্রত্যেকটার ওপর আমরা টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু দেবো, এবং তার সাথে মিক্সডও দেবো। এই মাস থেকে স্টার্ট হচ্ছে, যেহেতু আমাদের দুটো মানে সাবজেক্ট শেষ হয়ে যাচ্ছে, এবার কিন্তু আমাদের মক টেস্ট চলে আসবে। এই সাবজেক্টের ভারে আমরা এতদিন দিতে পারছিলাম না। ঠিক আছে, আমরা স্টুডেন্টদেরকে মিথ্যে বলি না, যেটা সত্যি সেটাই বলি। ঠিক আছে, যে শুরু হয়ে গেছে চলে এসো তা নয়, এখনও তোমাদের দেওয়া হয়নি, দেওয়া হবে। তোমরা যারা এই পেড কোর্স নিতে চাইছো তারা 8670838797 এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। আজকে হয়তো হবে না, পিডিএফটা কালকে বা পরশুর দিকে দেবো, কিন্তু বাদ বাকি যেগুলো তোমাদের পেন্ডিং আছে সেই পিডিএফগুলো তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। এই যে যত লিঙ্ক আছে সব তোমরা ফার্স্ট কমেন্টে গেলে পেয়ে যাবে। থ্যাংক ইউ।